সরলরেখার লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। সরলরেখার প্রথম যে চ্যাপ্টারটি আছে সেটা হচ্ছে আমাদের বইয়ের মধ্যে 3.1। তো এই সরলরেখা 3.1 এর মধ্যে প্রথমে আমরা যে টপিকসটি শিখতে যাব সেটা হচ্ছে কার্তেশীয় সমতল। এই যে কার্তেশীয় সমতল আছে এটা প্রথমত কার মাথা থেকে আইডিয়াটা এসেছিল? তিনি হচ্ছেন গণিতবিদ রেনে দেকার্তে। আর রেনে দেকার্তে এই জিনিসটাকে কিভাবে তিনি উদ্ভব করেছেন সেটা আমরা এখন একটু দেখতে যাব। তিনি প্রথমে একটা সমতল চিন্তা করেছেন। তো তোমরা ধরে নাও যে এই বোর্ডটাই হচ্ছে আমার একটা সমতল। তাহলে এই বোর্ডের মধ্যে তিনি একটা কাজ করেছিলেন, সেটা হচ্ছে যে লম্বভাবে পরস্পরচ্ছেদী দুটো সরলরেখা তিনি কল্পনা করেছিলেন। লম্বভাবে পরস্পরচ্ছেদী দুটো সরলরেখা তিনি চিন্তা করেছিলেন। সেটা হচ্ছে তোমার এই বরাবর একটা আর এই বরাবর দুটা দেখো লম্বভাবে আছে। আচ্ছা, এখন এই যে তোমার দুটা পরস্পরচ্ছেদী যে দুটা তোমার সরলরেখা চিন্তা করেছিলেন, তখন তিনি বললেন ঠিক আছে, এই যে অনুভূমিক বরাবর আমি যে রেখাটা কল্পনা করেছি সেই রেখাটার আমি নাম দিব হচ্ছে এক্স অক্ষ। তো তখন তিনি এটা নাম দিলেন হচ্ছে এক্স অক্ষ। আর উলম্ব বরাবর তিনি যে রেখাটা কল্পনা করেছিলেন তার নাম তিনি দিয়েছিলেন ওয়াই অক্ষ। এরপর তিনি চিন্তা করলেন এই যে রেখা দুটো যে পরস্পরচ্ছেদী লম্বভাবে আছে এটা কিন্তু একটা ছেদবিন্দু আছে। দেখো এই যে একটা ছেদবিন্দু, তখন তিনি এই ছেদবিন্দুটার নাম দিলেন হচ্ছে মূল বিন্দু। মূল বিন্দু। তাহলে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং এই যে মূল বিন্দু, এই নামকরণগুলো তিনি করে গেছেন। এরপর তুমি একটু চিন্তা করে দেখো যে আমার এই যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এইগুলোকে কিন্তু তুমি একটা আয়তাকার আকারে চিন্তা করতে পারো, আর এই ছেদবিন্দুটাকে তুমি কি বলতে পারো? মূল বিন্দু বলতে পারো। এরপর তিনি চিন্তা করলেন যে এই সমতলের মধ্যে যদি কোনো একটা বিন্দু থাকে, সেই বিন্দুটা কোথায় থাকতে পারে? ধরুন সেই বিন্দু তোমার এখানে আছে একটা বিন্দু, তো এই বিন্দুটার নাম হচ্ছে হলো পি। তখন তিনি চিন্তা করলেন যে এই পি বিন্দুটার অবস্থানটা আমি কিভাবে নির্ণয় করতে পারি এই তোমার এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মাধ্যমে। তখন তিনি ভাবলেন যে আচ্ছা, আমি এই পি বিন্দুর স্থানাঙ্কটা তো এইভাবে চিন্তা করতে পারি, বা এই বিন্দুর অবস্থান আমি এভাবে নির্ণয় করতে পারি। সেটা হচ্ছে যে এক্স অক্ষ হতে সে কত দূরে আছে, এক্স অক্ষ হতে কত দূরে আছে এবং ওয়াই অক্ষ হতে সে বিন্দুটা কত দূরে আছে। এবং এটাই এখন আমরা করে থাকি যে সমতলীয় কোনো একটা অবস্থানে বিন্দুকে আমরা যদি আইডেন্টিফাই করতে চাই তাহলে সেটা আমরা অবস্থানটা বের করে থাকি হচ্ছে এক্স অক্ষ হতে সেটা কত দূরে আছে এবং ওয়াই অক্ষ হতে সেটা কত দূরে আছে। এখন আমরা জানবো হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক আসলে কি বোঝায়। তুমি ধরে নাও যে এই যে আমার একটা সমতল আছে, এই কার্তেশীয় সমতলের মধ্যে আমি একটা যে কোনো একটা বিন্দু নিলাম, সেই বিন্দুটার নাম হচ্ছে আমার পি। এখন আমি এই বিন্দু থেকে আমি এক্স অক্ষের উপর একটা লম্ব টান দিব, এই বিন্দু থেকে আমি ওয়াই অক্ষের উপর একটা লম্ব টান দিব। ওকে, তাহলে আমি এক্স অক্ষের উপর একটা লম্ব টান দিলাম এবং ওয়াই অক্ষের উপর একটা লম্ব টান দিলাম। এরপরে আমি এখন একটা কাজ করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমি এখন এই বিন্দুগুলোর নামকরণ করব। এটার নাম দিলাম হচ্ছে ও, এটার নাম দিলাম হচ্ছে এম, আর এটার নাম দিলাম হচ্ছে কি বলতো এন। তা এখন আমি বললাম আমার যে এই যে ও এম আছে, এই যে দূরত্বটা আছে, এই দূরত্বটার আমি একটা নাম দেবো, সেটা হচ্ছে এক্স। অর্থাৎ ও এম এর আমি দূরত্বের নাম দিলাম এক্স, আর এই যে ও এন আছে এটার আমি নাম দিলাম হচ্ছে কি বলতো ওয়াই। তাহলে আমি এখন বলতে পারি যে আমার ও এম ইকুয়াল টু হচ্ছে কি বলতো এক্স, এটা আমি ধরে নিলাম। একই রকম ভাবে আমি এখন বলতে পারি হচ্ছে যে ও এন এটা মানে আমি ওয়াই ধরে নিলাম। আমরা এখন যাচ্ছি এই যে আমাদের পি বিন্দু আছে, এই পি বিন্দুর অবস্থানটা বের করার জন্য। এখন পি বিন্দুর অবস্থানের জন্য তোমাকে আমি একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে এক্স অক্ষ হতে সে কত দূরে আছে এবং ওয়াই অক্ষ হতে সে কত দূরে আছে। এখন এক্স অক্ষ হতে এই দূরত্বটাকে কি বোঝাচ্ছে বলতো, যে পিটা কত দূরে আছে। তার মানে এই যে পিএম আছে, এই পিএম বলা যা কথা এই ও এন বলা কিন্তু একই কথা। তাহলে আমি বললাম যে ও এন ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু কি বলতো পিএম। কেন? কারণ তারা হচ্ছে সমান্তরাল এবং সমান অবস্থা আছে। একই রকম ভাবে তুমি বলতে পারো যে ভাইয়া পিএন বলা যা কথা আপনার ও এম বলা কি বলতো একই কথা। তাহলে আমি ও এম ইকুয়াল টু কি লিখতে পারি বলতো পিএন লিখতে পারি। তাহলে এখন আমি ডিরেক্টলি বলতে পারি যে এটা বলতে অ্যাকচুয়ালি আমার ওয়াই বোঝায়, এটা বলতে আমার কি বোঝাবো বলতো এক্স এ বোঝাচ্ছে। তাহলে আমার এই দূরত্ব এবং এই দূরত্বটাই কিন্তু অ্যাকচুয়ালি কি বলতো পি এর অবস্থানটাকে নির্দেশ করতেছে। তাহলে আমি এখানে বললাম হচ্ছে আগে হচ্ছে এক্স হবে, পরে কি বলতো ওয়াই হবে। তাহলে এটাই হচ্ছে আমার কি বলতো ওই পি বিন্দুটার অবস্থান, যেটা আমরা কি বলতো কার্তেশীয় সমতল থেকে বের করেছি, এবং এই জন্য এটার নাম কি বলতো কার্তেশীয় স্থানাঙ্ক। তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক বলতে আমরা বুঝে নিব যে সেটা ওয়াই অক্ষ হতে কত দূরে আছে এবং সেটা কি বলতো এক্স অক্ষ হতে কত দূরে আছে। এরপর আমরা চলে আসবো হচ্ছে আমাদের পোলার স্থানাঙ্কের মধ্যে। পোলার স্থানাঙ্কের আরেকটা নাম হচ্ছে অক্ষ কৌণিক স্থানাঙ্ক। এখন আমরা পোলার স্থানাঙ্কের সাথে আসলে আমাদের যে এর আগে কার্তেশীয় স্থানাঙ্ক ছিল তার পার্থক্যটা কি। তুমি দেখো যে আমি একই রকম ভাবে সমতলের মধ্যে একটা বিন্দু নিলাম, সেটা হচ্ছিল পি।
এখন আমার উদ্দেশ্য হচ্ছে যে পি এর অবস্থানটা বের করা। এখন আমি চাচ্ছি কি যে আগের বারের মতো আমি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ হতে দূরত্ব বের করে আমি পি এর অবস্থানটা বের করতে যাচ্ছি না। আমি যাচ্ছি অন্য কোনো উপায়ে যাওয়া যায় কিনা বা অন্য কোনো উপায়ে এই পি বিন্দুর অবস্থানটা নির্ণয় করা যায় কিনা। ধরে নাও যে আমি এই জায়গাতে আছি, এটা হচ্ছে আমার অবস্থান, আমি এই নীল পয়েন্টটাতে আছি। এখন আমি এই পি বিন্দুর কাছে আমি পৌঁছাতে যাচ্ছি। তুমি ইচ্ছে করলে এভাবে পৌঁছাতে পারো, সেটা হচ্ছে যে প্রথমে তুমি এক্স অক্ষ বরাবর হাঁটবে, দেন তুমি ওয়াই অক্ষ বরাবর উপরে উঠবে। অর্থাৎ এক্স অক্ষ বরাবর হেঁটে ওয়াই অক্ষ বরাবর উপরে উঠলে তুমি কিন্তু সেটা কি বলতো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে তুমি পি বিন্দুর কাছে পৌঁছে যেতে পারবে। কিন্তু আমি চাচ্ছি নতুন অন্য কোনো উপায় আছে কিনা। আমি দেখলাম যেখানে আরেকটা উপায় আছে, সেটা কি আমি যদি সোজা সোজা যদি এইভাবে চলে যেতে পারি তাহলে কিন্তু আমি পি বিন্দুর কাছে পৌঁছে যাব। তাহলে এই যে আমি একদম এই বরাবর স্ট্রেট লাইন সোজা যদি আমি চলে যেতে পারি কোণাকাটি বরাবর, তাহলে আমি যদি পি বিন্দু পেতে পারি, তাহলে আমার এখানে কি কি জিনিস আমার মনে রাখতে হবে। মনে রাখবা যে তোমাকে অবশ্যই অবশ্যই একটা নির্দিষ্ট কোণে যেতে হবে। তুমি যদি এই কোণটা তোমার বড় হয়ে যায়, ধরুন সাপোজ একটু বড় হয়ে গেল তোমার কোণটা, তখন কিন্তু তুমি এই বরাবর হাঁটলে তুমি কিন্তু আর পি বিন্দুটাকে পাচ্ছ না। তার মানে অবশ্যই অবশ্যই তোমার যে থেটা কোণটা হবে সেটা এমনভাবে তোমাকে নিতে হবে যেন তুমি পি বিন্দুর কাছে পৌঁছে যেতে পারো। তার মানে আমি এখানে এতটুকু বলতে পারি যে এক্স অক্ষের সাথে আমি যে একটা নির্দিষ্ট কোণ নিয়ে নিই, তাহলে সেই নির্দিষ্ট কোণের মাধ্যমে আমি পি বিন্দুর কাছে পৌঁছে যেতে পারি। আরেকটু কথা আছে, ধরে নাও যে আমি যেতে যেতে আমি এই পর্যন্ত আমি থেমে গেলাম। এখানে থেমে গেলে কি আমি পিটাকে পাবো খুঁজে? অবশ্যই পাবো না। তাহলে আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই একদম এই পর্যন্তই আসতে হবে, না হলে কিন্তু আমি পিটাকে পাচ্ছি না। তার মানে আমার নির্দিষ্ট কোণের সাথে অবশ্যই অবশ্যই এই যে দূরত্বটা আছে, ওপি যে দূরত্বটা আছে, এটাও কিন্তু ঠিকঠাক রাখতে হবে। তাহলে এই যে আমার ওপিটা আছে এটাকে আমি বলতেছি কি বলতো আর। তার মানে নির্দিষ্ট কোণ এবং এই যে আর আছে, এই নির্দিষ্ট কোণ এবং আর এই দুটা যদি আমার ঠিকঠাক থাকে তাহলে আমি কিন্তু পি বিন্দুর কাছে পৌঁছে যেতে পারবো। আর পি বিন্দুর কাছে পৌঁছে যেতে পারলে আমি কিন্তু কি বলতো তার অবস্থানটা বের করে ফেলতে পারবো। তাহলে আমি এখন বলতে পারি যে আমি এই পি বিন্দুর জন্য আর একটা নতুন ব্যবস্থা তৈরি করতে পারছি, যার নাম হচ্ছে পোলার স্থানাঙ্কের মাধ্যমে। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আর কমা থেটা। আর বলতে তার দূরত্বটাকে বোঝানো হচ্ছে, আর থেটা বলতে তার কি বলতো কোণটাকে বোঝানো হচ্ছে। এমন তোমার বইয়ের মধ্যে তুমি দেখবা যে এই কোণটাকে তারা কিন্তু ম্যাক্সিমাম সময় তারা রেডিয়ানে দিয়ে থাকে বা অনেক সময় ডিগ্রিতেও দিয়ে থাকে। তাহলে আমরা এখন এখান থেকে দুটো জিনিস শিখলাম, একটা হলো কি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে আমরা পি বিন্দুর কাছে পৌঁছাতে পারবো, আর আরেকটা আমরা শিখলাম হচ্ছে তোমার পোলার স্থানাঙ্কের মাধ্যমে আমরা পি বিন্দুর কাছে পৌঁছাতে পারবো। এখন আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে পোলার এবং কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে আসলে কি ধরনের সম্পর্ক আছে। তুমি দেখো আমি এখানে যে পি বিন্দুটা লিখছি বা আমি এখানে যে ফিগারটা অঙ্কন করছি, এখানে কিন্তু আমার তোমার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাটা আছে, একই রকম ভাবে কি আছে বলতে এখানে তোমার পোলার স্থানাঙ্ক ব্যবস্থাটাও আছে। আমরা জানি যে এখানকার যে কোণটা আছে সেটা হচ্ছে কত বলতো থেটা, আর এইটা হচ্ছে কি বলতো আর। তোমরা কিন্তু এটাই কিন্তু কি বলতো ব্যাসার্ধ ভেক্টর বলতে পারো। আর একই রকম ভাবে আমার আরো দুটো আছে, সেটাকে আমরা জানি যে এটা হচ্ছে আমার ওয়াই আর এটা হচ্ছে আমার কি বলতো এক্স। ওকে, আর এই পয়েন্টটাকে আমরা কি বলে থাকি বলতো ও বলে থাকি। তাহলে এখন তুমি একটু চিন্তা করে দেখো যে আমার এখানে এটাকে যদি আমি এম বলি, তাহলে আমার ত্রিভুজ ও পি এম একটা কি বলতো সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। ওকে, সমকোণী ত্রিভুজ। তাহলে এই যে সমকোণী ত্রিভুজ আছে, এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি কি জিনিস বের করতে পারি চলো সেটা একটু আমরা দেখে আসি। ত্রিভুজ ওপিএম যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমি এখান থেকে ত্রিকোণমিতিকের অনুপাতগুলো কিন্তু খুব সহজেই বের করে ফেলতে পারি। তাহলে এখন আমি চাচ্ছি যে এখান থেকে সাইন থেটাটাকে বের করে ফেলতে। তো সাইন থেটা মানে আমরা জানি যে পিএম ডিভাইড বাই হচ্ছে ওপি, এগুলো আমরা ক্লাস 9-10 থেকে শিখে আসছি। তাহলে পিএম মানে হচ্ছে আমার কত ওয়াই, আর ওপি মানে হচ্ছে আমার কি বলতো আর। তাহলে সাইন থেটা ইকুয়াল টু ওয়াই বাই আর যদি হয়ে থাকে, তাহলে আমরা পরবর্তী লাইনে গিয়ে কিন্তু এটা বলতেই পারি যে ওয়াই ইকুয়াল টু কি বলতো আর সাইন থেটা। তো এটাকে আমি 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রেখে দিলাম। এরপর আমি কিন্তু সাইন থেটা বের করার পর আমি কিন্তু এখন অবশ্যই কস থেটা কিন্তু এখান থেকে বের করতে পারি। তাহলে আমি বললাম যে কস থেটা ইকুয়াল টু কি বলা যায়, তুমি বলবে কস থেটা ইকুয়াল টু আপনি ও এম বাই ওপি বলেন। তাহলে আমি লিখলাম যে ও এম ডিভাইড বাই হচ্ছে কি বলতো ওপি। এখন ও এম বলতে আমরা এক্স বুঝি, আর এটা বলতে আমরা কি বুঝি আর বুঝি। তাহলে অতএব এক্স ইকুয়াল টু কি বলা যায় বলতো আর কস থেটা। তাহলে এটাকে আমরা কত নাম্বার ইকুয়েশন বললাম? 2 নাম্বার ইকুয়েশন বললাম। ওকে, এরপর আমরা কি করতে পারি একটু দেখি তো। আমাদের যে 1 নাম্বার এবং 2 নাম্বার যে ইকুয়েশনটা বের হয়েছে, এই 1 নাম্বার এবং 2 নাম্বার ইকুয়েশনটাকে আমি এইভাবে লিখতে পারি যে 1 স্কয়ার প্লাস হচ্ছে 2 স্কয়ার। ওকে, 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার যদি দিই তাহলে আমরা কি পাচ্ছি একটু দেখি তো, যে y স্কয়ার প্লাস এক্স স্কয়ার। তার মানে লেখা যায় এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু তোমার আর স্কয়ার
কজ স্কোয়ার থেটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থেটা। তাহলে তুমি এখন যদি এখান থেকে আর স্কোয়ার কমন নিয়ে নাও, তাই তুমি পাবা হচ্ছে কজ স্কোয়ার থেটা প্লাস হচ্ছে সাইন স্কোয়ার থেটা। তাহলে এখান থেকে বলা যায় জাস্ট আর স্কোয়ার ইন্টু 1 ইকুয়াল টু কি বলতো আর স্কোয়ার। তাহলে অতএব আমি এখান থেকে বলতে পারি যে আর ইকুয়াল টু হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কি বলতো ওয়াই স্কোয়ার। এটাকে আমি নাম দিলাম কি বলতো 3 নাম্বার ইকুয়েশন। তাহলে আমি মোটামুটি 1 2 3 তো পেয়ে গেলাম। এখন আমি চাচ্ছি যে এখান থেকে আরো কিছু বের করা যায় কিনা। তাহলে এখন একটু এদিকে ট্রাই করে দেখি যে আরো কিছু বের করা যায় কিনা। এখন আমি বললাম যে আমি একটা কাজ করব, যে আমার যে 1 নাম্বার আর যে 2 নাম্বার আসছে আমি এখন এদের মধ্যে একটু ভাগ করে দিই। তাহলে 1 আর 2 এর মধ্যে যদি আমি ভাগ করে দিই তাহলে আমি পাচ্ছি হচ্ছে y বাই এক্স ইকুয়াল টু আর সাইন থেটা ডিভাইড বাই আর কস থেটা, আর সাইন থেটা ডিভাইড বাই হচ্ছে আর কস থেটা। তাহলে আমার আসতেছে y বাই এক্স ইকুয়াল টু হচ্ছে আর আর কাটা টেন থেটা। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে থেটা ইকুয়াল টু হচ্ছে টেন ইনভার্স ওয়াই বাই এক্স, এবং সেফ জোনে থাকার জন্য অবশ্যই এখানে একটা তোমরা মডুলাস দিয়ে দিবে। মডুলাস দিয়ে দিলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এত কিছু আমি আসলে কেন বের করলাম। তুমি প্রথম যে সমীকরণটা আছে 1 নাম্বার আর দ্বিতীয় যে সমীকরণটা আছে 2 নাম্বার, এদের দিকে তুমি একটু তাকাও। এদের লেফট সাইডে আছে ওয়াই আর লেফট সাইডে আছে কি বলতো এক্স, বা রাইট সাইডে কি আছে দেখো তো আর সাইন থেটা আর একটা কি বলতো আর কস থেটা। তার মানে তোমার রাইট সাইডটাতে দেখো, তোমার রাইট সাইডে দেওয়া আছে পোলার স্থানাঙ্ক, কারণ পোলার স্থানাঙ্কের মধ্যে কে কে থাকে বলতো আর কমা থেটা, দেখো আর আর থেটা আছে। বাট লেফট সাইডে কি আছে বলতো কার্তেশীয় স্থানাঙ্ক। একই রকম ভাবে এটা রাইট সাইডে তোমার কি আছে বলতো পোলার স্থানাঙ্ক, আর লেফট সাইডে কি আছে বলতো কার্তেশীয় স্থানাঙ্ক। একই রকম ভাবে দেখো যে তোমার রাইট সাইডে এখানে আবার কি আছে যে তোমার কার্তেশীয় স্থানাঙ্ক, আবার লেফট সাইডে আর আর বলতে কি বলতে পোলার স্থানাঙ্ক। তো সবগুলোই কিন্তু ঠিক একই রকম, যে লেফট সাইডে হচ্ছে একটা আর রাইট সাইডে হচ্ছে কি বলতো আরেকটা। তার মানে এটা হচ্ছে আমার পোলার এবং কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে সম্পর্ক, যে দুটাকে আমরা কম্বাইন করে কিভাবে চিন্তা করতে পারি, অথবা আমরা পোলার স্থানাঙ্কটাকে কনভার্ট করে কিভাবে আমরা কার্তেশীয় স্থানাঙ্ক এবং কার্তেশীয় স্থানাঙ্ককে কনভার্ট করে কিভাবে আমরা পোলার স্থানাঙ্কে নিয়ে আসতে পারি, সেটার জন্য হচ্ছে আমাদের এই সূত্রগুলোর প্রয়োজন পড়বে। এখানে আরেকটা কথা বলিনি যে থেটা ইকুয়াল টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স আসছে, এটা কিন্তু শুধুমাত্র প্রথম চতুর্ভাগের জন্য প্রযোজ্য। আর তোমরা এতটুকু সবাই জানো যে প্রথম চতুর্ভাগে থেটার মানটা কিন্তু হয়ে থাকে কি বলতো সূক্ষ্মকোণ, অর্থাৎ 0 থেকে 90-র মধ্যে থাকে। তার মানে দ্বিতীয় চতুর্ভাগ বা তৃতীয় বা চতুর্থ চতুর্ভাগে যখন হয়ে থাকবে তখন থেটার মানটা কিন্তু বেড়ে যাবে। তো বেড়ে গেলে তখন কিন্তু আর এই সূত্রটা খাটবে না, তার জন্য তখন অন্য একটা সূত্র আছে। তো আমাদের মোটামুটি এই যে 4টা সূত্র আছে, এই 4টা সূত্র আমরা মনে রাখবো। আর এই যে থেটা আছে, এই থেটার জন্য আমাদের আরো 3টা সূত্র আছে, সেই 3টা সূত্র নিয়ে এখন আমি কথা বলবো। আর এই সূত্রগুলো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এখন আমি যে টপিকটা নিয়ে আলোচনা করবো এটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে যে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাটা কোন চতুর্ভাগে আছে তার উপরে ভিত্তি করে এই যে থেটা আছে, এই থেটার মানে কিন্তু পরিবর্তন হয়। তো সেই সূত্রগুলো আমাদের একটু জানতে হবে। প্রথম চতুর্ভাগে যদি কোনো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা থাকে তাহলে সেটা এক্স এর মানও প্লাস হয়, ওয়াই এর মানও কিন্তু প্লাস হয়। তো তখন তুমি এইটার ক্ষেত্রে থেটাটাকে কি চিন্তা করবে, তখন তুমি থেটাটাকে চিন্তা করবে হচ্ছে নর্মালি যে থেটা ইকুয়াল টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স। কিন্তু কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাটা যদি কখনো দ্বিতীয় চতুর্ভাগে থাকে এবং দ্বিতীয় চতুর্ভাগে আছে, সেটা আমরা চিনবো কিভাবে, এক্স এর মানটা মাইনাস হবে আর ওয়াই এর মানটা কি হবে প্লাস হবে। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে যদি কোনো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা থাকে তাহলে অবশ্যই তার থেটার মানটা কি হবে সেটা আমাদের জানতে হবে। তার থেটার মানটা হবে হচ্ছে পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এখন পাই মাইনাস কেন হচ্ছে তুমি একটু চিন্তা করে দেখো, যে এখান থেকে তুমি যদি কোনটা চিন্তা করো তাহলে এই পর্যন্ত আসতে গেলে কিন্তু কি হবে পাই হয় মানে 180। দেন তোমাকে একটু ব্যাক করতে হবে। এই ব্যাকটা কতটুকু ব্যাক করবা সেটা হচ্ছে কি টেন ইনভার্স ওয়াই বাই এক্স তোমাকে অলওয়েজ ব্যাক করতে হবে। এবার চলে আসে আমরা 3 নাম্বার চতুর্ভাগ। 3 নাম্বার চতুর্ভাগের মধ্যে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক অবস্থা থাকবে দুটাই মাইনাস অবস্থায়। তাহলে এখানে আমাদের যে থেটাটা আছে, আমাদের পোলার স্থানাঙ্কে যে থেটা আছে তার মানটা হবে পাই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। তার মানে তোমাকে পাই পর্যন্ত আসতে হবে এবং সামনের দিকে একটু আগাইতে হবে। এই যে আগাইলা কতটুকু আগাবা, তুমি আগাবা হচ্ছে কি বলতো তোমার থেটা পরিমাণ। এখন থেটা বলতে কতটুকু বোঝাচ্ছে, টেন ইনভার্স ওয়াই বাই এক্স কে বোঝাচ্ছে, আর মডুলাসটা অলওয়েজ দিবে।
এবার তুমি 4 নম্বরে আসবে। 4 নম্বরের মধ্যে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাটা হচ্ছে x, -y। এটা অনেকে ভুল করে, অনেকে যদি আমি বলি যে -x, y, অনেকে বলে এটা চতুর্থ চতুর্ভাগ, আবার যদি কখনো এটা দিব অনেকে বলে এটা দ্বিতীয় চতুর্ভাগ। মনে রাখবে যে y এখানে মাইনাস থাকে, এটা 4 নম্বর চতুর্ভাগ, আর 4 নম্বর চতুর্ভাগে x এর যে তোমার কোঅর্ডিনেটটা আছে বা স্থানাঙ্কটা আছে সেটা কিন্তু কি বলতে পজিটিভ হবে। ওকে, 4 নম্বর চতুর্ভাগের ক্ষেত্রে আমাদের থিটাটা হবে থিটা ইকুয়াল টু হলো 2π - tan ইনভার্স y/x। ওকে, এখন 2π মানে কি, তোমাকে 2π পর্যন্ত আসতে হবে, দেন তোমাকে ব্যাক করতে হবে, কারণ এখানে আসা মানে 360 ডিগ্রি আসা। তাহলে আশা করি আমাদের এই যে কার্তেশীয় স্থানাঙ্কের উপর ভিত্তি করে আমাদের যে পোলার স্থানাঙ্কের যে থিটাটা আছে এটা যে চেঞ্জ হয়, সেই চেঞ্জটা অবশ্যই তোমাকে মনে রাখতে হবে, কারণ এগুলো কিন্তু আমাদের শুধু কলেজ পরীক্ষাতে না বা আমাদের বোর্ড পরীক্ষাতে না, এগুলো কিন্তু বিভিন্ন ভার্সিটিতে এমসিকিউ আকারে কিন্তু চলে আসে। এবার আমরা চলে আসবো হচ্ছে আমাদের বইয়ের কিছু ম্যাথের মধ্যে। তো আমাদের বইয়ের ম্যাথের মধ্যে আমাদের প্রথম যে টাইপটা পড়বে সেটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে প্রকাশ করা, অর্থাৎ কার্তেশীয় স্থানাঙ্ক তোমাকে কনভার্ট করে নিয়ে আসতে হবে কিসে বলতো, পোলার স্থানাঙ্কের মধ্যে। তুমি একটু চিন্তা করে দেখো যে প্রথমে তোমাকে একটা বিন্দু দিছে, পরে একটা বিন্দু দিছে, সরি একটাই বিন্দু দিছে, কিন্তু প্রথমে তোমাকে কি দিছে, x দিছে, পরে কি দিছে বলতো, y দিছে। তার মানে দেখো প্রত্যেকটাতে কিন্তু x y তোমাকে দেওয়া আছে। তার মানে এই যে x y দেওয়া আছে এটাকে এখন তোমাকে কনভার্ট করে r, থিটা নিয়ে আসতে হবে। ওকে, তাহলে এখন আমরা কি করতে পারি, এখন আমরা আমাদের যে সূত্র ছিল r ইকুয়াল টু √x² + y², এটা একটা সূত্র ছিল। আরেকটা আমাদের ছিল হচ্ছে তোমার যে থিটা ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স y/x। তাহলে তোমাকে অবশ্যই এই দুটো ফর্মুলা এখানে অ্যাপ্লাই করতে হবে। কেন এই দুটো অ্যাপ্লাই করতে হবে, কারণ আমার দরকার হচ্ছে ভাইয়া r, থিটা। তাহলে আমরা r ইকুয়াল টু তোমার লিখবো কি বলতো, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার এই ফর্মুলাটা, আবার থিটা ইকুয়াল টু একই রকম হবে কার্তেশীয়র ক্ষেত্রে আমরা যে সূত্র শিখেছিলাম সেটা আমরা এখানে অ্যাপ্লাই করতেছি। তাহলে আমাকে অবশ্যই এখানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে r, থিটা পাওয়ার জন্য। এখন আমি r এর মানটা এখান থেকে আগে আমি তোমাকে 1 নাম্বারটা করাচ্ছি, r এর মানটা আমি এখান থেকে খুব দ্রুত বের করে ফেলতেছি। দেখো r ইকুয়াল টু √(-1² প্লাস হচ্ছে √3² ইকুয়াল টু হচ্ছে 1 + 3 ইকুয়াল টু হচ্ছে কত বলতো, √4 মানে হচ্ছে কত 2। আমার r বের হয়ে গেছে। ওকে, এটা তার অ্যান্সার না। এবার আমি যাবো হচ্ছে কি থিটার কাছে। মনে রাখবে ভাইরা, যখনই তুমি থিটার কাছে আসবা তখনই তুমি আগে থিটার সূত্র অ্যাপ্লাই করবা না, তুমি আগে লক্ষ্য করবা তোমাকে যে বিন্দুটা দেওয়া আছে, যে বিন্দুটা তোমাকে দেওয়া আছে x, y, এটা কয় নাম্বার চতুর্ভাগে অবস্থিত, এটা আগে তোমার জানা দরকার। আমি লক্ষ্য করতেছি যে এটা x এর মান মাইনাস আর y এর মান প্লাস, তার মানে এটা তো দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। তাহলে দ্বিতীয় চতুর্ভাগের জন্য তোমাকে থিটার সূত্র অ্যাপ্লাই করতে হবে যে π - tan ইনভার্স y/x। অনেকে ভুল করে খালি বলে যে ভাই থিটা ইকুয়াল টু tan ইনভার্স y/x। ভাই আগে তোমাকে দেখতে হবে এটা কোন চতুর্ভাগে আছে, দেন তুমি থিটাটা অ্যাপ্লাই করবা। আর আর এর জন্য আজীবন একটাই সূত্র থাকবে, আর কখনো চেঞ্জ হবে না চতুর্ভাগ অনুযায়ী। তাহলে হচ্ছে π - tan ইনভার্স y/x, y এর মান কত √3 আর x এর মান কত -1। এই মডুলাস তোমাকে আজীবন দিতে হবে, কিন্তু মডুলাস না দিলে মাইনাসটা কিন্তু রয়ে যাবে। পরবর্তীতে বলবা π - tan ইনভার্স √3। কেন, কারণ মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর মডুলাসটা তুমি সরাই দিলে মাইনাসটা প্লাস, আর 1 এর কোনো ভ্যালু নাই। ওকে, এখন তুমি আমাকে বলো যে tan ইনভার্স √3, এই tan ইনভার্স √3 বলতে অ্যাকচুয়ালি কত ডিগ্রি বোঝায়, 60 ডিগ্রি বোঝায়। তাহলে 60 ডিগ্রিকে আমরা কিসে লিখতে পারি বলো তো, রেডিয়ানে লিখলে π/3 লিখতে হবে। এখন আমরা আশা করি সবাই যোগ বিয়োগ করতে পারি, এখানে 3 হবে, 3π - π, তার মানে হচ্ছে 2π। তার মানে আমার আরও বের হয়ে গেল, আমার থিটাও বের হয়ে গেল, এবং এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার যে 2, 2 π ডিভাইড বাই হচ্ছে 3। তাহলে আশা করি আমাদের যে বাকি ম্যাথগুলো আছে সবাই কিন্তু এগুলো তোমরা করতে পারবে। তো আমি তোমাকে আরেকটু হিন্টস দিয়ে দিই যে 2 নাম্বার যে ম্যাথটা যখন তুমি করবা, আর এর মান তুমি সিম্পলি বলবা যে r ইকুয়াল টু হচ্ছে √(x² + y², ক্যালকুলেশন করবা, আর এর মান পেয়ে যাবে, আর নিয়ে কোনো ঝামেলা নাই। যখনই তুমি এটার ক্ষেত্রে থিটাটা বের করতে যাবে অবশ্যই মনে রাখবে যে এটা কয় নাম্বার চতুর্ভাগে। ভাই এটা হচ্ছে আমার থার্ড কোয়াড্রেন্টে আছে, অর্থাৎ 3 নাম্বার চতুর্ভাগে আছে। তো যেহেতু এটা আমার 3 নাম্বার চতুর্ভাগে, তখন আমার ফর্মুলাটা কি দাঁড়াবে, তখন আমার থিটার ফর্মুলা দাঁড়াবে হচ্ছে π + tan ইনভার্স y/x, একটা মডুলাস দিয়ে দিব। এটা খতম, নিজেরা করবা বাসায়। 3 নাম্বারে আমি প্রথমে আর এর সূত্র অ্যাপ্লাই করে আমি সোজাসুজি অ্যান্সার বের করে ফেলবো, কোনো ঝামেলা নাই। কিন্তু যখন আমি থিটা বের করতে যাব আমাকে দেখতে হবে এটা কয় নাম্বার চতুর্ভাগ, এটা হচ্ছে 1 নাম্বার চতুর্ভাগ। 1 নাম্বার চতুর্ভাগের সূত্র কি ছিল, tan ইনভার্স y/x, থিটা বের হয়ে যাবে। 4 নাম্বারে যখন তুমি আসবা তুমি দেখবা 4 নাম্বারটা হচ্ছে পুরোপুরি 1 নাম্বারের মতো। কেন, কারণ আমার এইটা আসলে কয় নাম্বার চতুর্ভাগে অবস্থান করে বলতো, 2 নাম্বারে। তো আশা করি আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক থেকে যখন পোলার স্থানাঙ্কে আমাদেরকে প্রকাশ করতে বলবে, তখন আমরা প্রথমে যে জিনিসটা খেয়াল রাখবো সেটা হচ্ছে যে থিটাটা বের করার সময় অবশ্যই বিন্দুটা কয় নাম্বার চতুর্ভাগ আছে এটা আগে দেখে নেওয়া। পরবর্তী টাইপটি হচ্ছে আমাদের পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যে প্রকাশ। তো
পোলার স্থানাঙ্ক বলতে তুমি কি জানো যে আর কমা থিটা, তার মানে তোমাকে প্রশ্নের মধ্যে আর কমা থিটা দেওয়া থাকবে, এটাকে কনভার্ট করে তোমাকে এক্স কমা ওয়াই এ নিয়ে আসতে হবে। তাহলে আমার এখানে কোন কোন ধরনের সূত্র অ্যাপ্লাই হতে পারে? আমার এখানে এক্স ইকুয়াল টু দরকার আর ইকুয়াল টু দরকার। তাহলে আমরা শিখে আসছিলাম যে এক্স ইকুয়াল টু হচ্ছে কি আর কস থিটা, আর ওয়াই ইকুয়াল টু কি বলতো আর সাইন থিটা। তাহলে এই দুটো সূত্র দিয়ে কিন্তু আমাদেরকে এখানে সবকিছু কমপ্লিট করতে হবে। আর এখানে মানে তেমন কোনো ঝামেলা নাই, কোন নিয়ে তেমন কোনো ঝামেলা নাই, এখানে যা আছে সিম্পলি তুমি এই সূত্রে অ্যাপ্লাই করে ফেলতে পারবে। তাই চলো প্রথমে আমরা 1 নাম্বার অঙ্কে চলে আসি। 1 নাম্বার তোমাকে বলা আছিল 2,60 ডিগ্রি, তার মানে তোমাকে আর এর মান দেওয়া ছিল 2 আর থিটার মান তোমাকে কি দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে আমরা x ইকুয়াল টু বলবো আর cos থিটা, তার মানে 2 cos 60 ডিগ্রি। তাহলে হচ্ছে আমার cos 60 ডিগ্রির মান কত হয়? cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তার মানে অ্যান্সার হচ্ছে 2। x আমার বের হয়ে গেছে। এবার আমার দরকার কি y। y ইকুয়াল আমরা কি জানি? y ইকুয়াল আমরা জানি হচ্ছে 2 sin 60 ডিগ্রি। কেন? এই যে আর sin থিটা, তার মানে কি 2 sin 60 ডিগ্রি। sin 60 ডিগ্রির মান কত হয়? √3/2। ওকে, এটা তো 1 হবে। তাহলে আমার এখান থেকে x, y কত আছে? আমার x, y আছে 1, √3। এবং মজার ব্যাপার হচ্ছে এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। ওকে, আমরা আরেকটা অঙ্ক খুব দ্রুত করে ফেলি, 2 নাম্বারটা। তো 2 নাম্বার ম্যাথের মধ্যে আমাকে কি দেওয়া আছে? 4,π/3। তার মানে আমাকে ডিগ্রিও দেওয়া থাকতে পারে, রেডিয়ানও দেওয়া থাকতে পারে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। তাহলে x ইকুয়াল হচ্ছে আমার কি আর cos থিটা, এটা হচ্ছে আমার আর, আর এটা হচ্ছে আমার থিটা। তাহলে আর cos থিটা আমি কি বলবো? 4cos π/3। এখন cos π/3 বলতে অ্যাকচুয়ালি কি cos 60 ডিগ্রি এখানে বোঝাচ্ছে, আর cos 60 ডিগ্রি মান হচ্ছে কত? হাফ। তাহলে আমার এখানে হচ্ছে কত? 2। আর y ইকুয়াল হচ্ছে আমার কি আর sin থিটা, আর sin থিটা। একই রকম ভাবে যদি বলি যে আর sin π/3 মানে 60 ডিগ্রি মানটা কত হয়? একটু আগে আমরা শিখছি √3/2, √3/2। তাহলে কাটাকাটি করলে হচ্ছে কত বলতো? 2√3। তাহলে আমার x আর y এর মানটা কত বেরিয়েছে বলতো? 2,2,2√3। তাহলে আশা করি যে 1 আর 2 যদি তোমরা বুঝে ফেলতে পারো তাহলে 3 আর 4 নিজ দায়িত্বে বাসায় করে ফেলতে পারবে। আমাদের এখনকার টপিকসটার নাম হচ্ছে পোলার সমীকরণে প্রকাশ করো। অর্থাৎ তোমাকে এখানে যে সমীকরণটা দেওয়া থাকবে প্রশ্নের মধ্যে সেটা হচ্ছে কার্তেশীয় সমীকরণ, তোমাকে নিয়ে আসতে হবে কি পোলার সমীকরণে। অর্থাৎ এখানে তোমার এক্স ওয়াই আছে, এক্স ওয়াই থাকা মানে আমরা জানছিলাম কি বলতো কার্তেশীয় স্থানাঙ্ক বুঝছিলাম। তাহলে এখন আমাদের এই যে এক্স ওয়াই আছে এটাকে যেভাবে ভ্যানিশ করে আমাদের এখানে আর কমা থিটাকে নিয়ে আসতে হবে। আরেকটা যে মনে রাখবে এখানে এ বলতে কিন্তু বৃত্তের ব্যাসার্ধ বোঝাচ্ছে, তার মানে এর উপর কিন্তু কোনো ধরনের প্রভাব নাও পড়তে পারে। তাহলে চলো আমরা চলে আসি হচ্ছে প্রথম 1 নাম্বার ম্যাথের মধ্যে। 1 নাম্বার ম্যাথের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি যে x² + y² = a²। তো আমরা কিন্তু জানি যে x ইকুয়াল হচ্ছে আর cos থিটা আর y ইকুয়াল কি বলতো আর sin থিটা। তাই চলো আমরা সেটা এখানে আগে বসিয়ে দেই x²। তাহলে আমরা যদি এখন x² করি তাহলে আমরা পাবো কি বলতো ডাইরেক্ট r² cos² থিটা প্লাস r² sin² থিটা। আর a স্কয়ারকে কোনো কিছু তুমি লিখতে পারবে না, তার মানে x² মানে তুমি কি লিখবে? r² cos² থিটা আর y² মানে কি r² sin² থিটা ইকুয়াল হচ্ছে a²। পরবর্তী লাইনে গিয়ে তুমি r² কমন নিয়ে নাও, cos² থিটা প্লাস হচ্ছে sin² থিটা ইকুয়াল হচ্ছে কি a²। এখন তুমি আমাকে বলো যে cos² থিটা প্লাস sin² থিটা মানে কত হয়? 1 হয়। তাহলে আমরা লিখবো হচ্ছে r² * 1 ইকুয়াল হচ্ছে a²। লাস্ট লাইনে গিয়ে বলবো r ইকুয়াল হচ্ছে a, এবং এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। কেন? কারণ তুমি দেখো যে এখানে কিন্তু কোনো x y এরকম কোনো কিছু পাবে না, এখানে শুধু তুমি কি পাচ্ছ? r পাচ্ছ। থিটা থাকলে থাকবে, না থাকলে নাই, কোনো সমস্যা নাই। বাট এটাই হচ্ছে আমার কি বলতো আমার পোলার সমীকরণ। 2 নাম্বারে যদি আমি চলে আসি তাহলে 2 নাম্বারে আমি দেখতে পাচ্ছি x² - a² ইকুয়াল টু a²। পুরো জিনিসটা সেম থাকবে, খালি এখানে একটা মাইনাস চলে আসবে। তাই চলো লিখে ফেলি r² cos² থিটা মাইনাস r² sin² থিটা ইকুয়াল টু হচ্ছে কি বলতো a²। আর আগের বারের মতোই r² কমন নিয়ে নাও, cos² থিটা মাইনাস sin² থিটা ইকুয়াল টু চলে a²। এখন তোমরা বলতে পারবা যে ভাই r² থিটা মানে cos² থিটা মানে sin² থিটার সূত্র কি? এটার সূত্র কিন্তু আমরা লিমিটের মধ্যে শিখে এসেছিলাম, এটা মানে হচ্ছে cos 2 থিটা। তাহলে r² cos 2 থিটা ইকুয়াল হচ্ছে কি বলতো a²। এবং তুমি এটাকে অ্যান্সার বলে দাও, যা আসছে তাই হচ্ছে অঙ্কের অ্যান্সার। তাহলে আশা করা যায় যে আমাদের 1 আর 2 আমরা মোটামুটি সবাই বুঝে ফেলতে পারছি। এখন আমরা আসবো হচ্ছে 3 নাম্বার ম্যাথের মধ্যে। 3 নাম্বার ম্যাথটা যে এতটা কঠিন তা না, বাট দেখতে একটু ভয়ঙ্কর মনে হতে পারে। তাই চলো আমরা চলে আসলে 3 নাম্বার ম্যাথে। 3 নাম্বার ম্যাথের মধ্যে তুমি লক্ষ্য করো যে তোমাকে বলা আছে x² মানে কি লিখবে? r² cos² থিটা, y² মানে কি r² sin² থিটা হোল স্কয়ার আগের মতোই আছে 2a²। এটাতে কোনো প্রভাব পড়বে না। আর x মানে আমরা লিখবো কি r cos থিটা, y মানে কি লিখবো? r sin থিটা। ওকে, এখন আমরা পরবর্তী লাইনে গিয়ে r² এখান থেকে কমন নিলে পাবো হচ্ছে cos² থিটা প্লাস হচ্ছে sin² থিটা হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে 2a² r²
কস থেটা সাইন থেটা। তাহলে এই জিনিসটাকে আমি চাচ্ছি একটু সাজায় লিখতে। এখন কীভাবে সাজায় লেখা যায় ভাইয়া? এটাকে এভাবে লেখা যায়, দেখো এ স্কোয়ার আর স্কোয়ার 2 সাইন থেটা ইন্টু হচ্ছে কস থেটা। ভাইয়া এভাবে লিখলেন কেন? এখনই বুঝতে পারবে। এ স্কোয়ারের মতো আছে, আর গুণ করলে হয় আর স্কোয়ার, 2টাকে আমি এখানে নিয়ে গেছি, কোনো ধরনের এখানে কোনো সমস্যা হবে না। তাহলে এই যে 2 সাইন থেটা ইন্টু কস থেটা, এটা মানে আমরা লিখতে পারি অ্যাকচুয়ালি সাইন টুয়াইস থেটা। এই জন্য আমি এখানে এই কাজটা করছি। তাহলে আর স্কোয়ার ইন্টু হচ্ছে 1, তারপর তো হোল স্কোয়ার থাকবেই, তারপরে যে হোল স্কোয়ার দিয়ে দিলাম ইকুয়াল টু এ স্কোয়ার আর স্কোয়ার সাইন টুয়াইস থেটা। আর পরবর্তী লাইনে গিয়ে তুমি বুঝতে পারতেছো যে আমাদের এখানে একটা আর স্কোয়ার, এখানে কি বলতো আর টু দি পাওয়ার 4 আছে। তাহলে পরবর্তী লাইনে গিয়ে তুমি এটা বলতে পারো যে আমাদের আর স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ স্কোয়ার সাইন 2 থেটা। কি হয়েছে? আর স্কোয়ার একটা ভেনিশ হয়ে গেছে। তাহলে আমার এখানে যা পড়ে আছে সেটাই তোমার কি বলতো পোলার সমীকরণ। কারণ এই সমীকরণের মধ্যে কোনো এক্স নাই, কোনো ওয়াই নাই, শুধুমাত্র আছে কি বলতো আর থেটা। আর এখানে এখানে কোনো সমস্যা করবে না। তাই 4 এর মধ্যে আছে কার্তেশীয় সমীকরণ প্রকাশ করো। অর্থাৎ তোমাকে এখানে যে সমীকরণ দেওয়া আছে এটা একটা পোলার সমীকরণ। এখান থেকে আর থেটাকে যেভাবে ভেনিশ করে তুমি অবশ্যই এখান থেকে তুমি কি নিয়ে আসবা? এক্স আর ওয়াই কে নিয়ে আসবা। তাহলে চলো আমরা প্রথমে চলে আসি হচ্ছে আমাদের 1 নাম্বার ম্যাথের মধ্যে। তো 1 নাম্বার ম্যাথটাই আমাদের একটু বড় হবে আর বাকিগুলো একদমই ছোট। তো 1 নাম্বার ম্যাথে তোমাকে বলা আছে আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার কস 2 থেটা। তাহলে আমি বলতে পারি আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার কজ স্কোয়ার থেটা মাইনাস সাইন স্কোয়ার থেটা। তুমি বলো ভাই কেমনে লিখলেন? একটু আগে শেখানো হয়েছিল যে এটা মানে যদি এটা হয় তাহলে কস 2 থেটা মানে এটা লেখাই যায়। ওকে, এরপর আমরা কি করতে পারি? এরপর আমি বললাম যে আমি এখানে আরও একটা আর স্কোয়ার নিয়ে নিব, কেন নিব তা একটু পরে বুঝতে পারবে। এখানে আমরা বলতে পারি আর স্কোয়ার কজ স্কোয়ার থেটা মাইনাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থেটা। আমি একবারে কাজটা করলাম কেন? কারণ তুমি এখানে একটা আর স্কোয়ার নিলে এখানে একটা আর স্কোয়ার নিবে, তাহলে এই আর স্কোয়ার তুমি একেবারে গুণ করে দাও, তাহলে ঝামেলা শেষ। ওকে, পরবর্তী লাইনে গিয়ে বললাম আর টু দি পাওয়ার 4 ইকুয়াল হচ্ছে এ স্কোয়ার। তুমি একটু চিন্তা করে দেখো তো যে আর স্কোয়ার কজ স্কোয়ার থেটা মানে তোমাকে আমি কি শিখিয়েছিলাম? তোমাকে আমি শিখিয়েছিলাম হচ্ছে এক্স স্কোয়ার। ওকে, মাইনাস এটা মানে শেখানো হয়েছিল কি ওয়াই স্কোয়ার, এটাই লিখলাম। এখন এই জিনিসটা মানে তুমি কি লিখতে পারবা? আর টু দি পাওয়ার 4 মানে এই জিনিসটাকে এইভাবে লেখা যায় না যে আর স্কোয়ার তার উপর স্কোয়ার, একই কথা তো। ওকে, তাহলে আর স্কোয়ার মানে ভাই কি শিখাইছিলেন? আর স্কোয়ার মানে শিখাইছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তারপর হোল স্কোয়ার। বা এটা আবার কোন সূত্র? ওই যে আমি তোমাকে শিখালাম যে আর ইকুয়াল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু কি লেখা যায়? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাই লিখলাম এখানে। ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এবং মজার ব্যাপার হচ্ছে এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত কার্তেশীয় সমীকরণে প্রকাশ করা। তাহলে আমি আশা রাখতে পারি যে তোমাদের যদি কখনো এরকম টাইপের ম্যাথ দেয় তোমরা কিন্তু কখনো ভয় পাবে না। আমি দেখছি যে কার্তেশীয় সমীকরণ প্রকাশ করার মধ্যে 1 নম্বর অঙ্কটা একটু কঠিন, আর বাকিগুলো তো একদম পানির মতোই সহজ। তাহলে ভাই কিরকম পানির মতো সহজ? আমি তোমাকে এখানে আরেকটা ম্যাথ সর্বোচ্চ করে দিব, সেটা হচ্ছে 3 নম্বর ম্যাথটা। আর 2 নম্বর ম্যাথটা তুমি নিজের থেকে করে ফেলতে পারবে। তো দেখো 3 নম্বর ম্যাথের মধ্যে তোমাকে কি বলা হয়েছে? তোমাকে বলা হয়েছে আর ইকুয়াল টু এ সাইন থেটা। এখন আর ইকুয়াল যদি এ সাইন থেটা বলেই দিচ্ছে, তাহলে আমার এই যে সাইন থেটা, তুমি দেখো যে এক্স ইকুয়াল টু আর কস থেটা আর ওয়াই ইকুয়াল টু হচ্ছে আর সাইন থেটা, কিন্তু সাইন থেটার সাথে কিন্তু অলওয়েজ আর থাকেই, আবার কস থেটার সাথে অলওয়েজ কে থাকে বলতো? আর থাকে। এই জন্য কিন্তু আমি এখানে এই কাজটা করছিলাম যে কজ স্কোয়ার থেটার সাথে একটা আর স্কোয়ার নিছিলাম আর সাইন স্কোয়ার থেকে একটা আর স্কোয়ার নিছিলাম। বাট আমার এখানে শুধু সাইন থেটা, তাহলে কি আমার কি আর স্কোয়ার দরকার নাকি অনলি আর দরকার? শুধু আর দরকার। তাহলে আমি একটা কাজ করি যে আমি উভয় পক্ষে আর দিয়ে গুণ করে দিব, আর সাইন থেটা। তাহলে আমি পরবর্তী লাইনে লিখবো আর স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ, আর সাইন থেটা মানে আমি কি লিখবো তো? ওয়াই লিখে ফেললাম। এখন আর স্কোয়ার মানে আমি একটু আগে শিখালাম যে আর স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমি লিখে ফেলি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, পুরোটা মানে হচ্ছে এটা ইকুয়াল হচ্ছে কি বলতো? এ ওয়াই। এখন তুমি শেষ গিয়ে বলতে পারো ভাই এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার। তো তুমি যদি বলো ভাই আপনি এখান থেকে কমন নিয়ে নেন, যে ওয়াই কমন নিয়ে নেন, নিতে পারো। ওয়াই কমন নিলে হবে তোমার এ মাইনাস ওয়াই, এবং এটাই তোমার কি বলতো কার্তেশীয় সমীকরণে প্রকাশ করা। তাহলে আমি যাচ্ছি এই যে 2 নম্বর ম্যাথটা আছে, এই 2 নম্বর ম্যাথটা তোমরা নিজ দায়িত্বে বাসায় করে ফেলবে। আমাদের পরবর্তী টপিকটা হচ্ছে যে দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। এই যে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এটা কিন্তু আমরা ক্লাস 9-10 কিন্তু স্থানাঙ্ক জ্যামিতির মধ্যে শিখে এসেছিলাম, এবং আমাদের এখানে ইন্টারমিডিয়েট এই চ্যাপ্টারের মধ্যে কিন্তু এই টপিকসটা আছে। তো আমি এখানে কোনো ধরনের প্রমাণে যাব না, কোনো কিছুতে যাব না। আমি তোমাকে নর্মালি বলতেছি, ধরে নাও যে তোমার এখানে একটা বিন্দু আছে আর এখানে একটা বিন্দু আছে। এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে x1 y1, এটা কিন্তু অবশ্যই একটা কার্তেশীয় স্থানাঙ্ক। আর বি বিন্দুটা তোমার স্থানাঙ্ক হচ্ছে কি x2 y2, এটা কিন্তু একটা কি বলতো কার্তেশীয় স্থানাঙ্ক। তাহলে আমার এই যে এ বিন্দু আর বি বিন্দু আছে, এদের যে মধ্যবর্তী যে একটা দূরত্ব আছে, এই মধ্যবর্তী দূরত্বটা আমরা বের করতে পারি কিনা? হ্যাঁ, অবশ্যই আমরা বের করতে পারি। তাহলে তার সূত্র কি? সূত্র হচ্ছে যে এ বি এর দূরত্ব
বা এবি রেখার দূরত্ব, তুমি যাই বলো না কেন, রুট ওভার দিব আমরা। তুমি যে কোনো একটা বিন্দুকে তুমি আগে লিখবা, এটা তোমার ইচ্ছা। আমি যাচ্ছি আগে x2 কে লিখতে, আমি বললাম x2 মাইনাস x1, অর্থাৎ ভুজদ্বয়ের পার্থক্য, তারপর একটা স্কোয়ার করে দিবে, এখানে একটা ফর্মুলা প্লাস আজীবন দিয়ে দিবে, এরপর তুমি বলবে কোটিদ্বয়ের অন্তর, তারপর হচ্ছে স্কোয়ার। তুমি যদি বলো ভাইয়া আমি আগে x1 মাইনাস x2 লিখবো, লিখতে পারো, তাহলে তুমি এখানে বলো y1 মাইনাস y2, এটা পুরোপুরি তোমার উপর ডিপেন্ড করবে। এখন এখান থেকে যা আসবে সেটা অবশ্যই একটা কি মান বলতো, পজিটিভ মান আসবে। আর কেন পজিটিভ মান? কারণ ভাইয়া দূরত্ব কিন্তু কখনো কি হতে পারে না বলতো, নেগেটিভ বা ঋণাত্মক হতে পারে না। তার মানে আমাদের যদি কখনো দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে বলে, তাহলে আমরা অবশ্যই এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো, ছোট বাচ্চাদের একটা ফর্মুলা। শুধু কিন্তু এটা দূরত্বকে বোঝায় না, তোমার ধরে নাও যে একটা সামান্তরিক, একটা আয়তক্ষেত্র, একটা রম্বস, যাই হোক না কেন, তাদের যে বাহুগুলো আছে, এই বাহুগুলোর দূরত্ব কিন্তু মাঝে মধ্যে বের করতে হয়, অর্থাৎ বাহুগুলোর দৈর্ঘ্য। এই বাহুগুলোর দৈর্ঘ্য বের করার জন্য তোমাকে কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। একই রকম ভাবে তোমার যে আয়তক্ষেত্রের ডায়াগোনাল মানে কর্ণ আছে, রম্বসের যে কর্ণ আছে, এই কর্ণগুলো বা ডায়াগোনালগুলো বের করার জন্য তোমাকে কিন্তু এই দূরত্বের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তার মানে বাহু বলো, বাহুর দৈর্ঘ্য বলো, বা তোমার দূরত্ব বলো, এই সংক্রান্ত যে অঙ্কগুলো আছে আমাদের, এগুলোর জন্য কিন্তু অবশ্যই আমাদের দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বা ডিস্টেন্স যেটা, সেটা কিন্তু আমরা এই সূত্র দিয়ে খুব সহজেই বের করে ফেলতে পারি। এই দূরত্ব সংক্রান্ত তিনটা ম্যাথ নিয়ে আমি চলে এলাম। তো প্রথম যে ম্যাথটি তোমাকে বলা হয়েছে যে 4,-7 এবং -1, হচ্ছে 5। তো চলো আমরা এই যে দুটা বিন্দু আছে এদের আমরা দূরত্বটা বের করে ফেলি। তো প্রথমে আমি এটার নাম দিলাম হচ্ছে এ, আর এটার নাম দিলাম হচ্ছে কি বলতে বি। তাহলে এ বি এর দূরত্ব, এ বি এর দূরত্ব। তুমি যদি বলো ভাই আমি এ বি দিব না, আমার এ বি ভালো লাগে না, তুমি দাও এম এন দাও, যা খুশি তাই দাও, কোনো সমস্যা নাই। রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কোয়ার, x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। এখানে কিন্তু আমাদেরকে অবশ্যই মাইনাস আর প্লাসের দিকে মনে রাখতে হবে, কারণ এখানে একটা মাইনাস আছে আর আমার এখানে একটা মাইনাস ছিল, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে গেছে বলতে, প্লাস হয়ে গেছে। এই জিনিসগুলো কিন্তু দেখে কিন্তু তাকাতে হবে। তাহলে এখানে -1 আর -4 যোগ করলে হয় -5, তাহলে -5 এর উপর স্কোয়ার করলে হয় কত বলতে 25, একবারে করে ফেলো। 7 আর 5 যোগ করলে কত হয়, 7 আর 5 যোগ করলে ভাই হয় 12। তাহলে এই 12কে তুমি যখন স্কোয়ার করো তুমি পাবা কত, 144। তাই তুমি এখান থেকে পাচ্ছ হচ্ছে √169, তার মানে কত 13, এবং এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। ওকে, আমি এখন এখানে আরেকটা অঙ্ক করে দিব, আর 3 নাম্বার তোমরা নিজেরা করো বাসায়। এটা হচ্ছে ডু মানে হচ্ছে হোমওয়ার্ক, আর 2 নাম্বারটা একটু বুঝে নাও। 2 নাম্বারের ক্ষেত্রেও আমি একই রকম ভাবে বলবো যে প্রথমটা হচ্ছে আমার এ, আর পরেরটা হচ্ছে আমার কি বলতো বি। তাহলে এখন আমি এ বি দিয়ে করে ফেলি, যে a মাইনাস বি হোল স্কোয়ার বলতে পারো, তুমি বি মাইনাস এ হোল স্কোয়ার বলতে পারো, তোমার ইচ্ছা। তাই আমি বললাম যে x1 মাইনাস x2 হোল স্কোয়ার। তুমি যদি বলো ভাই আমি x2 মাইনাস x1 করবো, করো, কোনো সমস্যা নেই, প্লাস y1 মাইনাস y2, y1 মাইনাস y2, কারণ কি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। ওকে, এরপরে অনেক এখানে দিশেহারা হয়ে পড়ে যে এখানে কি হবে এরপরে। তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে বুঝতে পারবা, এখানে তো a মাইনাস বি হোল স্কোয়ারে হবে, এখানেও a মাইনাস বি হোল স্কোয়ারে হবে। আমি ভাই কেমনি আবার আপনার এখানে মাইনাস থেকে এখানে মাইনাস চলে গেলো। তুমি একটু চিন্তা করো যে এই জায়গাটাকে যে আমি এখানে মাইনাস কমন নিয়ে নিই, মাইনাস যদি আমি কমন নিয়ে নিই তাহলে আমি কী পাবো বলো তো, মাইনাস কমন নিয়ে আমি পাচ্ছি হচ্ছে এ মাইনাস বি, তাই না, এ মাইনাস বি পাচ্ছি। ওকে, মাইনাস কমন নিলে আমি এ মাইনাস বি পাচ্ছি। ওকে, তারপর একটা কি আছে, স্কোয়ার আছে। তাহলে এই যে মাইনাসের উপর যে একটা স্কোয়ার আছে, অ্যাকচুয়ালি সেটা কি হয়ে গেছে বলতে, প্লাস হয়ে গেছে। তার মানে আমার একটা মাইনাস কমন নেওয়ার পরেও স্কোয়ারের কারণে সেটা হয়ে গেছে প্লাস, তার মানে আমার এখানে অ্যাকচুয়ালি কি থাকবে, প্লাসে থাকতেছে এ মাইনাস বি হোল স্কোয়ার থাকতেছে। ওকে, তাহলে আমি পরবর্তী লাইনে গিয়ে বলতে পারি হচ্ছে 2a মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, এরপরে আমি শেষ লাইনে গিয়ে বলতে পারি হচ্ছে √2a মাইনাস বি। কেন, কারণটা হচ্ছে √2 তো √2 থাকবে, বাট a মাইনাস বি এর উপরে √2 আছে বা স্কোয়ার আছে, কাটাকাটি হলে অনলি কে থাকতেছে, a মাইনাস বি থাকতেছে। তাহলে আমি আশা রাখতে পারি এই যে আমাদের যে 3 নাম্বার ম্যাথটা আছে, এই 3 নাম্বার ম্যাথটা তুমি বাসায় খুব সহজেই সমাধান করে ফেলতে পারবে। আমাদের পরবর্তী টপিকসটা হচ্ছে বিন্দু হতে অক্ষের দূরত্ব সম্পর্কিত সমস্যাবলী। তো আমাদের এখানে বেশ কিছু ইনফরমেশন জানা লাগবে, যে ইনফরমেশনগুলো আমি তোমাকে আগে দিয়ে এসেছি, বাট আমি তোমাকে তাও একটু আবার মনে করিয়ে দিচ্ছি। তুমি একটু চিন্তা করে দেখো যে তোমার ধরে নাও এখানে একটা বিন্দু আছে, পি একটা বিন্দু আছে। আমি যদি তোমাকে কখনো বলি যে এক্স অক্ষ হতে, ভালো মতো বুঝে নাও, এক্স অক্ষ হতে পি বিন্দু দূরত্ব কত, এক্স অক্ষ হতে পি বিন্দু দূরত্ব কত, তুমি আমাকে অবশ্যই বলবা ভাইয়া এক্স অক্ষ হতে পি বিন্দু দূরত্ব বলতে অ্যাকচুয়ালি এটাকে বোঝাচ্ছে, তার মানে এটা বলতে কিন্তু অ্যাকচুয়ালি ওয়াই এর দূরত্বটাকে বোঝানো হচ্ছে। আবারও আমি যদি তোমাকে কখনো বলি যে ওয়াই অক্ষ হতে পি বিন্দু দূরত্ব কত, তখন তুমি আমাকে বলো ভাইয়া ওয়াই অক্ষ হতে পি বিন্দু দূরত্ব বলতে অ্যাকচুয়ালি এক্স এর যে দূরত্বটা আছে সেটাই কিন্তু এখানে বোঝানো হচ্ছে। তার মানে আমার স্থানাঙ্ক যদি কখনো 2,3 হয়, তাহলে তোমাকে যদি কখনো প্রশ্ন বলা হয় এক্স অক্ষ হতে
পি বিন্দুর দূরত্ব কত, তখন তুমি বলবা যে ভাইয়া এটা তার কোটির সমান, মানে কি 3 এর সমান। এবং এখানে অবশ্যই একটা মডুলাস দিবে। কেন? কারণ যদি এই 3টা কোনো মাইনাস আকারে চলে আসে তখন তুমি কিন্তু বলতে পারো না ভাইয়া দূরত্ব -3, এটা বলা যাবে না, তখন বলতে হবে কি +3। এই জন্য তোমাকে মডুলাস ইউজ করতে হবে। একই রকম ভাবে ওয়াই অক্ষ হতে এই বিন্দুর দূরত্ব কার সমান বলতো? তার ভুজের সমান। তার মানে আমরা কি বলতে পারি বলতো? মডুলাস অফ 2 বলতে পারি। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝিয়ে ফেলতে পারছো যে অক্ষ হতে ওই বিন্দুর দূরত্ব বলতে তার ভুজের দূরত্বটা অথবা তার কোটির দূরত্বটাকে বোঝায়। তাহলে এখন আমরা এই অঙ্কগুলোকে আসলে কিভাবে সমাধান করব? আমি এখানে একটা ম্যাথ করে দেবো আর আরেকটা ম্যাথ তোমরা নিজেরাই করতে পারবে। যেমন আমি প্রথম ম্যাথটি করে দিচ্ছি। তোমাকে বলা আছে ওয়াই অক্ষ এবং 7,2 থেকে। তো অনেকে আমি দেখি এই কাজটা ভুল করে যে ওয়াই অক্ষ হতে একবার 7,2 এর দূরত্ব বের করে আর 7,2 থেকে একবার a,5 এর দূরত্ব বের করে। বাট মনে রাখবে ভাইয়া যে তোমার একটা বাংলা ভাষা দেওয়া থাকবে হতে থেকে। এই ভাষাগুলো, এই হতে থেকে এই ভাষা মানে বোঝায় যে তোমাকে প্রথমে ওয়াই অক্ষ হতে a,5 এর দূরত্ব বের করতে হবে। ওয়াই অক্ষ থেকে a,5 এর দূরত্ব একবার বের করবে। এর পরবর্তীতে তুমি 7,2 থেকে a,5 এর দূরত্ব বের করবে। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। বিন্দুর দূরত্ব সমান হলে কে এর মানটা কত, তার মানে আগে তোমাকে দূরত্বটা বের করতে হবে। তাহলে ওয়াই অক্ষ হতে a,5 এর দূরত্ব, ওয়াই অক্ষ হতে a,5 এর দূরত্ব ইকুয়াল টু হচ্ছে তোমার মডুলাস অফ এ। লাইনটা কি বুঝতে পেরেছো? কারণটা হচ্ছে ওয়াই অক্ষ হতে বলতে এটা বোঝানো হচ্ছে এটা থেকে যদি একটা বিন্দু আমি দূরত্ব বের করতে চাই অবশ্যই তার কি ভুজের সমান হয়ে থাকে। এই জন্য আমি কি লিখে দিচ্ছি বলতো? মডুলাস অফ এ লিখে দিচ্ছি। ওকে, এর পরবর্তীতে হচ্ছে আমাদের 7,2 থেকে a,5 এর দূরত্ব। এখানে কিন্তু তোমাকে ডিরেক্ট দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। সেটা কি? a-7 হোল স্কোয়ার প্লাস 5 - 2 হোল স্কোয়ার। এখন পরবর্তী লাইনে আমি একটু কাজ করতে পারি যে ভাইয়া এখান থেকে আপনি লিখতে পারেন a স্কোয়ার -14y প্লাস 49, আর এখান থেকে আসবে আপনার 3 এর উপর স্কোয়ার করলে কত আসবে? +9 আসবে। পরবর্তী লাইনে আমরা বলতে পারি a স্কোয়ার মাইনাস হচ্ছে 14a প্লাস হচ্ছে 58। এখন তোমাকে এই প্রশ্নে বলা আছে যে এই দূরত্বটা যদি পরস্পর যদি সমান হয়ে থাকে, দূরত্বগুলো যদি সমান হয়ে থাকে তাহলে আমরা বলবো হচ্ছে মডুলাস অফ a √a স্কোয়ার মাইনাস হচ্ছে 14a প্লাস হচ্ছে কত? 58। তাহলে এখন আমি এখানে কি করতে পারি? সর্বোচ্চ স্কোয়ার করতে পারি। তাহলে স্কোয়ার করে দিলে আমার √টা চলে যাচ্ছে, √, চলে গেল। ওকে, এরপরে আমার a স্কোয়ার কাটাকাটি থাকতেছে কত? 14a ইকুয়াল টু কত? 58। তাহলে অতএব a ইকুয়াল টু কত? 29, মানে কত? 58 বাই হচ্ছে 14, তার মানে 29/7। এবং এটাই হচ্ছে আমার কি বলতো অঙ্কের অ্যান্সার। কারণ আমাকে তারা বলেছিল যে বিন্দুটার দূরত্ব সমান হলে a এর মানটা কত হবে। তাহলে আমি আশা রাখতে পারি যে এই যে আমাদের যে 2 নম্বর ম্যাথটা আছে এই 2 নম্বর ম্যাথটা তুমি একই রকম ভাবে করবে। খালি এখানে পার্থক্য হচ্ছে যে এখানে y অক্ষ ছিল, এখানে x অক্ষ। কারণ আমরা কিন্তু জানি যে x অক্ষ হতে যদি এই বিন্দুর দূরত্ব হয় তাহলে তার কি বলতো কোটির সমান হবে। ওকে, আর -5, -7 থেকে এই বিন্দু দূরত্ব মানে কি দুই বিন্দু মধ্যবর্তী দূরত্বের ফর্মুলা দিয়ে তোমাকে সমাধান করে ফেলতে হবে। এবং এই অঙ্কগুলো কিন্তু আমাদের শুধুমাত্র রিটেনে না, আমাদের কিন্তু মাঝে মধ্যে এমসিকিউতে চলে আসতে পারে। তো এমসিকিউতে কোনো শর্টকাট নাই, তোমাকে এই নিয়মে আগাতে হবে। আমাদের পরবর্তী যে টাইপটি সেটা হচ্ছে যে বিন্দুর ভুজ কোটি অথবা স্থানাঙ্ক নির্ণয় করা সংক্রান্ত। অর্থাৎ তোমাকে তারা কোনো একটা বিন্দুর অনলি ভুজ বের করতে বলতে পারে, শুধুমাত্র কোটি বের করতে বলতে পারে, অথবা তোমাকে পুরো স্থানাঙ্ক করে তারা তোমাকে বের করতে বলতে পারে। এখন সেই টাইপটা নিয়ে আমি এখানে আলোচনা করতেছি। তোমাকে তারা এখানে বলে দিচ্ছে যে কোনো একটা বিন্দুর কোটি, অর্থাৎ ওয়াই তোমাকে বলা আসলে 6 এবং বলা আছে 5,6 বিন্দু হতে বিন্দুটির দূরত্ব তোমাকে তারা দিয়ে দিচ্ছে ডিস্টেন্স 4। এই বিন্দুটা ভুজ, অর্থাৎ তোমাকে এক্স বের করতে বলা হচ্ছে। তাহলে আমি প্রথমে ধরে নিলাম যে ধরি আমার যে বিন্দুটার ভুজ সেই ভুজটাকে আমি আলফা ধরে নিলাম, আর আমাকে তো কোটি আগে থেকে দেওয়া আছে, কোটি কত? 6। তাহলে অতএব স্থানাঙ্ক হচ্ছে কত? α,6। তাহলে আমি কিন্তু এখন বলতে পারি যে আমি যদি আলফার মানটা বের করে ফেলতে পারি তাহলে কিন্তু আমার অঙ্কে এখানে শেষ। আচ্ছা, এখন তারা আমাকে এখানে আরেকটা কথা বলছে যে এই যে বিন্দুটা আছে এই বিন্দু আর এই যে বিন্দু, এই দুটা বিন্দু মধ্যবর্তী দূরত্ব তারা আমাকে দিয়ে দিচ্ছে। তাহলে আমি বলতে পারি এখন যে তোমার α,6 এবং 5,6 এদের দূরত্ব √α -5 হোল স্কোয়ার প্লাস 6 - 6 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে থাকলে তোমার α -5 হোল স্কোয়ার।
ওকে, এর পরবর্তী লাইনে গিয়ে তুমি অবশ্যই কি করতে পারো, রুট ওভার আর স্কোয়ার উঠিয়ে দিবে এবং অবশ্যই একটা প্লাস মাইনাস রাখবে। আমি বলবো ভাই কেন প্লাস মাইনাস রাখবো, কারণটা হচ্ছে যে এটার সাথে যদি আমাদের একটা ভূত জড়িত আছে, তার মানে জিনিসটা কিন্তু প্লাসও হতে পারে আবার মাইনাসও হতে পারে, তো আমরা এখানে প্লাস মাইনাসটা রেখে দিব। এরপরে আমাদের প্রশ্নে বলা হয়েছে যে দূরত্বটা হচ্ছে 4 এর সমান, তাহলে আমি বলবো হচ্ছে যে শর্ত মতে প্লাস মাইনাস আলফা মাইনাস 5 ইকুয়াল টু হচ্ছে কত বলতো 4 শর্ত মতে। তাহলে পরবর্তী লাইনে তুমি বললা যে আলফা মাইনাস 5 ইকুয়াল টু হচ্ছে কি প্লাস মাইনাস 4। ওকে, তাহলে এখান থেকে আমি প্লাস নিয়ে যদি কাজ করি তাহলে আমি পাচ্ছি হচ্ছে আলফা ইকুয়াল টু 4 আর 5 বসে গেলে কত হচ্ছে 9 হচ্ছে, তাহলে আলফা ইকুয়াল টু 9। আর আমি যদি মাইনাস নিয়ে কাজ করি তাহলে আমি আলফার মানটা কত পাচ্ছি একটু দেখো তো, যে এখানে মাইনাস আর এখানে প্লাস, তুমি ক্যালকুলেশন করে দেখবে তুমি এখান থেকে আলফা মানটা 1 পাবে। তার মানে আমি যদি এখন প্লাস নিয়ে কাজ করি তাহলে একটা আলফা মান পাবো, একটা মাইনাস নিয়ে কাজ করলে কত পাবো 1 পাবো। এখন তুমি এখানে ট্রাই করে দেখবে যে তুমি যদি এখানে আলফা মানটা একবার 1 দিয়ে করো, একবার যদি 9 দিয়ে করো, তুমি দেখবে তাদের দূরত্বটা 4 এর সমান হয়ে যাচ্ছে। তাহলে আশা করা যায় যে আমাদের এখানকার অ্যান্সার হচ্ছে দুইটা, একটা হচ্ছে 1, একটা হচ্ছে কত বলতো 9। তাহলে আমার এখানে আলফার মানটা হচ্ছে 1 অর 9। আমাদের পরবর্তী ম্যাথটিতে বলা হয়েছে একটি বিন্দুর কোটি এর ভুজের দ্বিগুণ, জাস্ট এতটুকু বুঝলেই চলবে। আর তোমাকে বলছে বিন্দুটা স্থানাঙ্ক নির্ণয় করো, তাহলে আমি প্রথমে ধরে নিচ্ছি যে ধরি আমার ভুজ হচ্ছে আমার আলফা আর কোটি হচ্ছে আমার টুয়াইজ আলফা। যেহেতু বলছে কোটি হচ্ছে এর ভুজের দ্বিগুণ, তাহলে অতএব আমার যে বিন্দুটা সেই বিন্দু আমি কি বলতে পারি আলফা কমা টুয়াইজ আলফা। এবার তারা আমাকে বলেছে যে যদি এর দূরত্ব 4,3 থেকে √10 একক হয়ে থাকে, তাহলে আমি এখানে ডিরেক্ট তোমাকে বলতে যাচ্ছি যে এই যে বিন্দুটা তুমি বের করলে আর আরেকটা যে তোমাকে বিন্দু দেওয়া আছে, এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বটাকে তুমি বের করো। তাহলে আমি বলতে পারি যে আলফা কমা 2 আলফা এবং 4,3 এর দূরত্ব বের করে ফেলি, রুট ওভার আলফা মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস টুয়াইজ আলফা মাইনাস 3 হোল স্কোয়ার। তো এখানে আমি ক্যালকুলেশন করতে যাচ্ছি না, আমি এখন ডিরেক্ট লিখেছি শর্ত মতে আমার এই যে দূরত্বটা দেওয়া আছে এটা ইকুয়াল হচ্ছে √10। তাহলে আমি বললাম যে রুট ওভার আলফা মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস টুয়াইজ আলফা মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কি বলতো √10। তাহলে এখন আমি রুট ওভার বাদ দিয়ে দিচ্ছি। পরবর্তী লাইনে গিয়ে আমি লিখতেছি আলফা স্কোয়ার মাইনাস হচ্ছে তোমার 8 আলফা প্লাস 16 প্লাস 4 স্কোয়ার আলফা স্কোয়ার, জাস্ট a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করো, মাইনাস হলো 2ab 3 × 6 6 × 12 টুয়াইজ আলফা প্লাস হচ্ছে 9 মাইনাস 10 ইকুয়াল হচ্ছে 0। ওকে, আমি এখন ক্যালকুলেশন করি, তাহলে এখানে আমার যোগ করলে হচ্ছে কত, এটা যোগ করলে হচ্ছে 5 আলফা স্কোয়ার মাইনাস 8 আলফা মাইনাস 12 আলফা মানে হচ্ছে মাইনাস 20 আলফা। এরপর আমি এখন যোগ করব যে এখান থেকে আমার হচ্ছে -1 আর এখান থেকে আমার কত 16, তার মানে আমি বলবো প্লাস 15 ইকুয়াল টু কত 0। এখন তুমি সুন্দর করে 5 দিয়ে ভাগ করে দিলে হবে আলফা স্কোয়ার মাইনাস 4 আলফা প্লাস 3 ইকুয়াল হচ্ছে 0। তো এখন তুমি অবশ্যই এটাকে কি করবে, মিডল টার্ম করবে। চলো আমরা মিডল টার্ম করে ফেলি। এখান থেকে যদি মিডল টার্ম করো তাহলে তুমি কি পাচ্ছ একটু দেখো তো, যে 3 একে 3 পাচ্ছ, 3 একে 3। ওকে, তাহলে আমার এখান থেকে আলফার মানগুলো কি বের হবে আমি একটু করেই দিই, আলফা মাইনাস 3 -1 আলফা মাইনাস 3। তাহলে আমার আলফার মান একবার আসবে কত 1 আর একবার আসবে কত বলতো 3, অর্থাৎ আলফার মান আমার এখানে দুটো আসতেছে, একটা কত 1 একটা কত 3। তাহলে আলফার মান যদি আমার 1 আর 3 চলে আসে, 1 আর 3 মানে একবার 1 আর এটা কি 3, তাহলে আলফা মান যদি 1 হয়ে থাকে তখন আমার কোটির মানটা কত হবে বলতো 2 হবে। ওকে, আবার আলফা মানটা যদি আমার তোমার 3 হয় তাহলে কোটির মানটা কত হবে 6 হবে। তাহলে আমার কিন্তু বিন্দু কিভাবে নির্ণয় করতে হবে বলতো x, y। তাহলে 1 এর জন্য আসছে কত 2, তার মানে 1,2 হচ্ছে একটা স্থানাঙ্ক আর আরেকটা স্থানাঙ্ক কত বলতো 3,6। তাহলে আমার এখানে দুটো অ্যান্সার, কিন্তু একটা হচ্ছে 1,2 আর আরেকটা কি বলতো 3,6। কারণ তুমি যদি আলফা মানটা বের করে ফেলতে পারছো এখান থেকে তাহলে অবশ্যই তুমি ভুজ আর কোটির মানটা বের করে ফেলতে পারবে, এবং এটাই তোমার কি বলতো বিন্দুটা স্থানাঙ্ক। তাহলে এখানে আমাদের বিন্দু স্থানাঙ্ক দুইটা, একটা হচ্ছে 1,2 আর আরেকটা কি বলতো 3,6। আমাদের পরবর্তী ম্যাথটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজে দুটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। সমবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের 3টা বাহু সমান হয়ে থাকে, তোমাকে দুটো স্থানাঙ্ক দিয়ে দেওয়া আছে, তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে আমি কি করতে পারি, আমি প্রথমেই একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করলাম যার কিনা 3টা সাইডে সমান। ওকে, তাহলে আমাকে বি দেওয়া আছে কত,
যে 0,-4 আমাকে সি দেওয়া আছে কত 0,4 এবং আমাকে এ দেওয়া নাই, আমি বললাম এ হচ্ছে আলফা কমা বিটা। তার মানে আমি প্রথমে ধরে নিচ্ছি, কি ধরে নিচ্ছি, যে আমার যে এই যে শীর্ষবিন্দুটা আছে এটার স্থানাঙ্ক হচ্ছে আলফা কমা বিটা। ওকে, এখন যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, তার মানে আমি বলতে পারি যে এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু কি বলতো এ সি বা সি, এটা আমি বলতে পারি। ওকে, তাহলে এখন আমরা সমাধান করার জন্য অবশ্যই দুটো করে আমাকে নিতে হয়, কারণ আমি তিনটা নিয়ে কখনো সমাধান করতে পারবো না, আমাকে যে দুটো করে নিয়ে সমাধান করতে হবে। তাহলে আমি প্রথমে কি করতে পারি, আমি প্রথমে বললাম যে আমি প্রথমে বের করবো হচ্ছে তোমার এ বি ইকুয়াল টু হচ্ছে এসি, এ বি ইকুয়াল টু এসি নিয়ে আমি একটা সমীকরণ তৈরি করতে যাচ্ছি, দেখি কি পাওয়া যায়, এ বি আর এসি। ওকে, তাহলে এ বি আগে তুমি বের করো, তুই পাবা হচ্ছে এখানে রুট ওভার এ বি মানে কি বলতো, ওই যে দূরত্ব বের করতে হবে, আলফা মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস বিটা প্লাস 4 হোল স্কোয়ার। কেন প্লাস হচ্ছে তোমরা এটা বুঝতে পারছো অলরেডি, ইকুয়াল হচ্ছে এসি আলফা মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস বিটা মাইনাস 4 হোল স্কোয়ার। এখন দেখি এটাকে আমরা সমাধান করতে পারি কিনা। আলফা স্কোয়ার, আচ্ছা রুট ওভার বাদ যাবে, হ্যাঁ দুই পাশ থেকে রুট ওভার বাদ দিয়ে দাও, তাহলে আলফা স্কোয়ার প্লাস, আমি জাস্ট সূত্র অ্যাপ্লাই করে ফেলছি এখানে, আর কিছু করি নাই। তাহলে আমি লক্ষ্য করতেছি যে আমার এটা কাটাকাটি যাবে, এটা কাটাকাটি যাবে, তারপর তোমার 16 কাটাকাটি যাবে, আর -8 বিটা এই পাশে আনলে হচ্ছে আমার 16 বিটা, আর এখানে থাকছে কত 0। তাহলে আমি শেষ পর্যন্ত বিটার মানটা পাইলাম কত বলতো 0, অর্থাৎ আমার যে বিটা আছে সেই বিটা আমার বের হয়ে গেছে। এটা একটা অনেক বড় একটা খুশির খবর, তার মানে এ বি ইকুয়াল টু এসি নিলে আমার বিটাটা বের হয়ে আসতেছে। ওকে, এবার আমার দরকার কি বলতো আলফা, আমি চিত্রটা মুছে দিচ্ছি। তো আমার আলফার জন্য এখন আমি কি করতে পারি, আমি তো এ বি আর এসি নিয়ে কাজ করি, তাহলে আমি এখন কি নিয়ে কাজ করতে পারি, এখন আমি এ বি আর বিসি নিয়ে কাজ করতে পারি, এটা তোমার ইচ্ছা, এ বি আর বিসি নিয়ে তুমি কাজ করবা। তাহলে এ বি তো আমার এটা থাকবে, আর বিসি বি আর সি। ওকে, তো আমি একটু বিন্দুগুলো একটু লিখে রাখি, নাহলে আমি আবার পরে ভুলে যাব, বি আর সি। ওকে, তাহলে এখন আমি লিখবো হচ্ছে যে এ বি ইকুয়াল টু হচ্ছে বিসি। তাই এ বি কিন্তু এই দূরত্বটাই বোঝাচ্ছে, তাই না? তো তোমরা যে খাটাখাটনি করতে না চাও তোমরা পুরোপুরি কপি করে বসাই দিতে পারো, বাট আমি চাচ্ছি একটু লিখতে। তাহলে কি লিখবো, আলফা স্কোয়ার প্লাস বিটা প্লাস 4 হোল স্কোয়ার, অর্থাৎ এ বিটা এখান থেকে আমি দেখে বসালাম। এখন কি লিখবো, বিসি, বিসি মানে দেখো তো 0 থেকে 0 গেলে কত হয় 0 হয়, তার স্কোয়ার লেখা দরকার আছে, দরকার নাই, তাহলে বাদ দিয়ে দাও। তাহলে এটা থেকে এটাকে বিয়োগ করো, -4 হোল স্কোয়ার। ওকে, এরপর আমরা কি করতে পারি লক্ষ্য করো, যে আমরা রুট ওভারটাকে বাদ দিয়ে দিব, তাহলে আমরা লিখবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 8 বিটা প্লাস 16 ইকুয়াল টু 8 স্কোয়ার মানে কত 64, কারণ আমরা কিন্তু কি বলতো রুট ওভারটাকে বাদ দিয়ে দিছি, তাহলে আমরা কিন্তু 64 থাকতেছে। ওকে, এরপরে তুমি একটু চিন্তা করো, এই বিটা গুলা খুব ঝামেলা করতেছে, বাট আমরা কিন্তু জানি যে বিটার মান হচ্ছে 0, তাহলে আমার থাকবে হচ্ছে এ স্কোয়ার মানে আলফা স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 16 মাইনাস 64 মাইনাস হচ্ছে কত 16, আর এটা কি হয়ে গেছে 0 হয়ে গেছে, এটা বাদ। তাহলে আলফা স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এখানে আমার বিয়োগ করলে হবে কত 48, তাহলে আলফা ইকুয়াল টু প্লাস মাইনাস কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ স্থানাঙ্কের ক্ষেত্রে কিন্তু কি বলতো প্লাস হতে পারে মাইনাস হতে পারে 48। তাহলে তোমরা এখন এটা কিভাবে চিন্তা করতে পারো, তোমরা বলতে পারো ভাইয়া এখানে আমরা লিখতে পারি হচ্ছে আপনার 16 দুগুণে 32 3 48, অর্থাৎ প্লাস মাইনাস রুট ওভার 16 ইন্টু হচ্ছে 3, তার মানে প্লাস মাইনাস 4√3, এভাবে আমরা লিখতে পারি। তার মানে আমার আলফার মান হচ্ছে এখানে 2টা, বাট আমার এখানে কি বলতো বিটার মান হচ্ছে কয়টা, একটা। তাহলে ভাইয়া আমি এখন স্থানাঙ্কটা কিভাবে লিখতে পারি, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। স্থানাঙ্কটা তুমি এইভাবে লিখবা, দেখো যে 4√3 কমা হচ্ছে 0 এবং -4√3 কমা হচ্ছে 0, এটাই হচ্ছে অঙ্কের অ্যান্সার। কারণ তোমার যদি এখানে বিটার মান 0 আছে কোনো সমস্যা নাই, বাট তোমারটা আলফা 2টা আসছে, তো তুমি এভাবে আলাদা করে লিখতে পারো, অথবা কেউ যদি বলো ভাই আমি এইভাবে একসাথে লিখবো, তুমি লিখতে পারো, সমস্যা নেই। তাহলে এটাই হচ্ছে আমার এই অঙ্কের অ্যান্সার। আমাদের এই সরলরেখার চ্যাপ্টারের মধ্যে মাঝে মধ্যে এই বৃত্ত সম্পর্কিত সমস্যাগুলো দিয়ে দেয়, বাট দেখে ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ আমরা কিন্তু আসলে বৃত্তের ব্যাসার্ধ চিনি, তো এটা নিয়ে কোনো সমস্যা নেই। তোমাকে বলা হয়েছে একটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5, মানে রেডিয়াস তোমাকে 5 দেওয়া আছে, আর বৃত্তের কেন্দ্র কিন্তু তোমরা সবাই চিনো যে এটা হচ্ছে ভাই বৃত্তের কেন্দ্র, তাহলে এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক তোমাকে দেওয়া আছে 5,3, তো আমি ইনফরমেশনগুলো লিখে ফেলি 5,3, আর আমাকে বৃত্তের ব্যাসার্ধ বলছে 5 একক, আর যে 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত, তার মানে আমি যে এখানে একটা জ্যা অঙ্কন করি এটা হলো আমার এটা, তাহলে 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত মানে কি তোমার একদম মিডিল পয়েন্টে সে সমদ্বিখণ্ডিত হয়, তার মানে কেন্দ্রের ঠিক নিচ বরাবরই সে কি বলতো সমদ্বিখণ্ডিত হবে, তাই এটা পয়েন্টটা কত 3,2।
3,2। আর তোমাকে বলছে তার দৈর্ঘ্য নির্ণয় করো, অর্থাৎ এই যে জ্যা আছে এটার দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমি এখন ইনফরমেশনগুলো লিখছি, এখন আমি চাচ্ছি যে আমার যে জ্যা আছে এ বি তার দৈর্ঘ্য আমাকে বের করতে হবে। এরপরে আমার যেখানে কেন্দ্র আছে তার নাম আমি দিলাম হচ্ছে ডি, আর এটার নাম আমি দিলাম হচ্ছে কি বলতো সি। এখন আমি চাচ্ছি যে এটাকে এমনি যোগ করে দিতে, এটাকে এমনি যোগ করে দিতে, অর্থাৎ আমার ইনফরমেশনগুলো দেওয়ার পরে আমি এখানে এ ডি আর সি কে যোগ করছি আর এ আর ডি কে যোগ করছি আমার সুবিধার জন্য। ওকে, এখন আমি কি করতে পারি, আমার এই যে এডি, এডি কিন্তু বৃত্তের রেডিয়াস মানে ব্যাসার্ধ, তাহলে কত দেওয়া আছে 5 দেওয়া আছে। ওকে, আমার তো দরকার এ বি পুরাটা মানে নীল কালার এই পুরাটার দৈর্ঘ্য বের করতে হবে, বাট যদি আমি কোনোভাবে এসি এর দৈর্ঘ্য বের করতে পারি তাকে 2 দিয়ে গুণ করলে আমি কিন্তু কি বলতে এ বি এর দৈর্ঘ্যটা বলে দিতে পারবো। তা আমার টার্গেট হচ্ছে এসি এর দৈর্ঘ্য বের করা, নট এ বি। ওকে, তাহলে আমি এডি জানি, আমি চাচ্ছি এখন সিডি এর দৈর্ঘ্য বের করতে। তাহলে সিডি এর দৈর্ঘ্য কেমনে বের করবো দেখো তো, যে 5 - 3 হোল স্কোয়ার প্লাস 3 - 2 হোল স্কোয়ার, তাহলে ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে 4 প্লাস হচ্ছে 1। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ কত বলতো, √5। ওকে, তাহলে আমি কিন্তু বলতেই পারি যে আমার এই যে সিডি আছে এই সিডি এর দৈর্ঘ্য কত বলতো √5। তাহলে এখান থেকে আমি কিন্তু বলতে পারি যে সিডি স্কোয়ার ইকুয়াল টু কত তাহলে বলতো 5, যেহেতু √5 তো সিডি স্কোয়ার মানে হচ্ছে 5। ওকে, এখন আমার লাভটা কি হলো, আমার লাভটা এখন একটু ভালো মতো বুঝে নাও যে ত্রিভুজ এ সি ডি এটা কিন্তু একটা কি বলতো সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তাই সমকোণী ত্রিভুজ যদি হয়ে থাকে তাহলে আমি বলতে পারি যে এডি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এসি স্কোয়ার প্লাস কি বলতো সিডি স্কোয়ার, এটা আমি বলতেই পারি। ঠিক আছে ভাইয়া, বলেন। তাহলে এরপরে আমার চাচ্ছি হচ্ছে এসি স্কোয়ারের মানটা বের করতে, তাহলে আমি বললাম যে এসি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এডি স্কোয়ার মাইনাস হচ্ছে সিডি স্কোয়ার। এখন এডি স্কোয়ার, এডি এডি তোমাকে দেওয়া হচ্ছে কত 5, তার মানে কি 5 এর উপর স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার, সিডি স্কোয়ার বের করে রাখছিল 5, তাহলে এখান থেকে তুমি পাচ্ছ কত বলতো 20। তাহলে এই 20 কিন্তু অ্যাকচুয়ালি তোমার কার দৈর্ঘ্য বলতো, তোমার কিন্তু এটা আসলে এসি স্কোয়ারের দৈর্ঘ্য। তাহলে আমি চাচ্ছি এখন কি এসি এর দৈর্ঘ্য বের করতে, তাহলে এসি ইকুয়ালটা আমি বলবো, আর এখানে কোনো মাইনাস হবে না, অনলি প্লাসটা হবে। এসি ইকুয়ালটা আমি বলবো হচ্ছে √20। এখন √20 কে তুমি কোনোভাবে কিছু করতে পারো কিনা, 4 × 5 = 20, তার মানে হচ্ছে আমরা একে লিখতে পারি 2√5। তার মানে আমার কিন্তু এসি এর দৈর্ঘ্য 2√5 বের হয়ে গেল, বাট আমার দরকার কি বলতো এ বি এর দৈর্ঘ্য। তাহলে আমার কিন্তু অঙ্ক প্রায় শেষ, আমি এখন বলবো যে এ বি ইকুয়াল টু হচ্ছে 2 × হচ্ছে এসি, তার মানে 2 × 2√5, তার মানে আমার অঙ্কের অ্যান্সার হচ্ছে কি বলতো 4√5। তাহলে এটাই হচ্ছে আমার কি বলতো এ বি যে জ্যা ছিল তার দৈর্ঘ্য। আমাদের সর্বশেষ টাইপটি হচ্ছে সরলরেখা, ত্রিভুজ, চতুর্ভুজের এগুলোর ক্ষেত্রে আমাদের দূরত্বের শর্ত প্রয়োগ করতে হবে, অর্থাৎ আমরা যে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সূত্র শিখে এসেছিলাম সেগুলো এখন আমাদের এই প্রত্যেকটা অঙ্কের মধ্যে কাজে লাগবে। তো আমি কিন্তু এখানে তোমাকে জাস্ট অঙ্কগুলো ধরিয়ে দিব, বাট আমি এখানে ম্যাক্সিমাম অঙ্ক করে দিব না, আমি জাস্ট তোমাকে হিন্টস দিয়ে যাব। তো প্রথমে তোমাকে বলা আছে দেখাও যে 3টা বিন্দু একই সরলরেখার মধ্যে অবস্থান করে। তো এগুলোকে আমরা ঢাল বা স্লোপ দিয়েও করে ফেলতে পারি, বা যেহেতু আমি 3.1 এর মধ্যে আছি আমি এখানে তোমাকে এই নিয়মে শেখাবো। ধরে নাও যে আমার প্রথম বিন্দুটা হচ্ছে পি 4,2, দ্বিতীয় বিন্দুটা হচ্ছে আমার কিউ 7,5, 3 নাম্বার বিন্দুটা হচ্ছে আমার আর পি কিউ আর। তো একই সরলরেখায় যদি অবস্থান করে, একই সরলরেখায় অবস্থিত হলে তাদের শর্তটা কি, তাদের শর্তটা হচ্ছে যে পি কিউ প্লাস হচ্ছে কিউ আর ইকুয়াল টু হচ্ছে পি আর। যদি এই শর্তটা তারা মেনটেন করে চলে তাহলে মনে রাখবা যে এই 3টা বিন্দু একই সরলরেখার মধ্যে অবস্থান করতেছে। যদি আমি চিত্র অঙ্কন করি তাহলে এটা হচ্ছে আমার পি, এটা হচ্ছে আমার কিউ, আর এটা হচ্ছে আমার আর। তাহলে তুমি প্রথমে পি কিউ এর দূরত্ব বের করবে, দেন তুমি কিউ আর এর দূরত্ব বের করবে, তাদেরকে যোগ করবে, এই যোগফল যদি পি আর এর সমান হয় তাহলে বলবা যে বিন্দুটি সমতলে মানে একই সরলরেখায় অবস্থিত। তুমি আমাকে বলো যে পি কিউ এর দূরত্ব তুমি বের করতে পারো নাকি পারো না? অবশ্যই পারো। 4 - 7 হোল স্কোয়ার প্লাস 2 - 5 হোল স্কোয়ার, ক্যালকুলেশন করবে, পি কিউ বের করলো, তবে তুমি কিউ আর বের করবে, ওই যে কিউ আর এর দূরত্ব বের করো, কিউ আর বের করলে কি হবে 7 - 9 হোল স্কোয়ার প্লাস 5 - 7 হোল স্কোয়ার, ক্যালকুলেশন করে একটা কিছু নিয়ে আসো, পি কিউ কিউ আর, আর এটা কি বলতো পি আর নিয়ে আসতে হবে। পি আর মানে হচ্ছে 4 - 9 হোল স্কোয়ার প্লাস 2 - 7 হোল স্কোয়ার। অর্থাৎ আমরা যদি এখানে দূরত্বের সূত্রে অ্যাপ্লাই করে আমরা এখানে কিন্তু অবশ্যই কিছু কিন্তু মান পাবো, তাই না? তাহলে সেই মানগুলো কত আমি এখানে ডিরেক্টলি লিখে ফেলতেছি। পি কিউ এর দূরত্ব তুমি যদি বের করো তাহলে তুমি পাবা হচ্ছে 3√2, তারপরটা করলে তুমি পাবা হচ্ছে 2√2, আর এটা তুমি পাবে হচ্ছে 5√2। এখন তুমি একটু চিন্তা করে দেখো যে আমার পি কিউ আর কিউ আর
তুমি যদি এদের দূরত্ব তুমি যদি যোগ করো তাহলে তুমি কত পাচ্ছ দেখো, 3√2 প্লাস 2√2 ইকুয়াল হচ্ছে 5√2, যেটাকে আমরা কি বলতে পারি বলতো, পি আর এর দূরত্বের সমান। তার মানে অবশ্যই তোমরা এটা নিজ দায়িত্বে এটা ক্যালকুলেশন করে বের করে ফেলতে পারবে। তাহলে আমাদের যদি কখনো একই সরলরেখায় বলে তাহলে আমরা অবশ্যই এই সূত্রটা ফিল আপ করবো, পি কিউ প্লাস কিউ আর ইকুয়াল হচ্ছে পি আর। আমরা একেবারে শেষ কয়েকটা ম্যাথের মধ্যে চলে এসেছি। তো শেষ কয়েকটা ম্যাথগুলো তোমাদের নিজের থেকে করতে হবে, আমি শুধু তোমাকে হিন্টসটা দিয়ে যাচ্ছি। তোমাকে প্রথম অঙ্কে বলা হয়েছে দেখাও যে এই যে তিনটা বিন্দু আছে, এই তিনটি বিন্দু একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু নির্দেশ করে। অর্থাৎ তোমাকে প্রমাণ করতে হবে যে এই যে তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে এগুলো অ্যাকচুয়ালি একটা সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু বলা আছে। এখন তুমি সমদ্বিবাহু মানে কি জানো? তুমি জানো যে সমদ্বিবাহু মানে হচ্ছে যে এমন একটা ত্রিভুজ যা দুটা বাহুর দৈর্ঘ্য সমান আর একটা বাহুর দৈর্ঘ্য সমান হবে না। তারপরে আমরা কিন্তু বলতে পারি যে সমদ্বিবাহু বলা মানে হচ্ছে যে এ বি বাহুর দৈর্ঘ্য আর এসি বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে কিন্তু বিসি বাহুর দৈর্ঘ্যটা কি হবে না বলতো, সমান হবে না। তার মানে এটা সত্য হচ্ছে এ বি ইকুয়াল যদি এসি হয় তাহলে কিন্তু কখনো কাজ সমান হবে না বলতো, বিসি এর সমান হবে না। তাহলে আমরা এখন এখানে কি কি করতে পারি ভাইয়া? প্রথমে তুমি যদি এটাকে এ ধরো, এটাকে যদি বি ধরো, এটাকে যদি সি বিন্দু ধরো, তাহলে তুমি প্রথমে এ বি এই বাহুটার দৈর্ঘ্য বের করবে, তারপর তুমি বিসি বাহুটার দৈর্ঘ্য বের করবে, দেন তুমি এসি বাহুটার দৈর্ঘ্য বের করবে। বের করার পর তুমি দেখবে যে কোনো দুটা বাহুর দৈর্ঘ্য মিলে গেছে আর একটা বাহুর দৈর্ঘ্য মিলবে না, তখন তুমি বলে দিবে হ্যাঁ ঠিক আছে ভাইয়া, এই তিনটা শীর্ষবিন্দু হচ্ছে আমার একটা সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু নির্দেশ করতেছে। ওকে, এরপর তোমাকে বলা হয়েছে যে সমদ্বিবাহু গেল, তাহলে সমবাহু যদি বলতো তখন তুমি কি করতে বলতো? সমবাহু মানে হচ্ছে যে ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য সমান। তার মানে আমরা এ বি বের করবো, বিসি বের করবো, সি এ বের করবো, তিনটা বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়ে থাকে তাহলে আমরা বলবো হ্যাঁ ঠিক আছে, এই তিনটা শীর্ষবিন্দু হচ্ছে সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু বোঝায়। এবার তারা আমাকে বলছে কি বলতো, দেখাও যে এই তিনটা বিন্দু হচ্ছে সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি সমকোণী ত্রিভুজটা অঙ্কন করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এ বি সি। তাহলে আমরা এখানে কিভাবে প্রমাণ করব? আমরা এখানে পিথাগোরাসের যে সূত্রটা আছে আমরা সেটা অ্যাপ্লাই করব। আমরা পিথাগোরাসের সূত্র জানি, এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল হচ্ছে এসি স্কোয়ার। যদি এই সূত্র যদি ফুলফিল করে তাহলে আমরা বলবো যে এই তিনটা শীর্ষবিন্দু হচ্ছে সমকোণী ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুকে বোঝানো হচ্ছে। তুমি প্রথমে এ বি স্কোয়ার বের করো, মানে কি এ বি এর দৈর্ঘ্য বের করার পরে তাকে স্কোয়ার করলে এ বি স্কোয়ারে তুমি দৈর্ঘ্য পেয়ে যাবে। তারপর তুমি বিসি স্কোয়ার দৈর্ঘ্য বের করবে, দেন তুমি এসি স্কোয়ারের দৈর্ঘ্যটা বের করে ফেলবে। আর স্কোয়ার করলে অ্যাকচুয়ালি কিন্তু তখন রুটটা থাকতেছে না। তো আমরা বের করার পরে যা পাবো সেটা হচ্ছে আমাদের কি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দুকে বোঝাবে। এরপরে আমাদের ত্রিভুজ সংক্রান্ত চলে গেল যে সমদ্বিবাহু, সমকোণে, বিষমবাহু বলতে পারে। এরপর আমাদের চলে আসবে হচ্ছে চতুর্ভুজ সংক্রান্ত। চতুর্ভুজের মধ্যে তুমি কত ধরনের তুমি চতুর্ভুজ চিনো একটু আমাকে বলো। আয়তক্ষেত্র চিনি, রম্বস চিনি, বর্গ চিনি, আমরা এগুলোই চিনি সাধারণত। এখন তুমি একটু চিন্তা করে দেখো তো যে এটা হচ্ছে একটা বর্গ মানে স্কোয়ার যার চারটা বাহু সমান। তো এটা যদি আমার বর্গ হয়ে থাকে তাহলে এটা কি? তুমি বলবা ভাই এটা হচ্ছে আপনার রম্বস। তাহলে আমরা কিন্তু জানি যে বর্গের ক্ষেত্রে এ বি সি ডি যদি হয়ে থাকে, বর্গের ক্ষেত্রে এ বি বিসি, এ বি তারপর আমি বললাম হচ্ছে তোমার এসি, তারপর বললাম সিডি, তারপর বললাম কি ডিবি বা বিডি। অর্থাৎ এখানে এই যে চারটা বাহু আছে এই চারটা সাইড বা চারটা বাহুর দৈর্ঘ্য কিন্তু কি হবে তো সমান হয়, তাহলে আমরা এটাকে বর্গ বলে দিই। বাট এটা যদি রম্বস হয়ে থাকে এ বি সি ডি, এই রম্বসের ক্ষেত্রেও কিন্তু আমরা জানি যে এ বি ইকুয়াল টু এসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু হচ্ছে বিডি। চারটা বাহুর দৈর্ঘ্য সমান হলে এটা শুধু বর্গ না, এটা রম্বসও হয়। তাহলে আমি এখানে পার্থক্য কিভাবে করব যে আসলে রম্বস নাকি বর্গ? পার্থক্যটা হবে হচ্ছে তাদের যে ডায়াগোনাল বা কর্ণ আছে এটা দিয়ে আমাদের পার্থক্যটা খুঁজে নিতে হবে। তুমি একটু দেখো এদের যদি তুমি কর্ণটা বের করো, কর্ণ কে কে বলো তো? এদের কর্ণ হচ্ছে আমাদের এডি আর এটা কি বলতো বিসি। এই এডি আর বিসি অবশ্যই সমান হবে কার ক্ষেত্রে বলতো? আমাদের বর্গের ক্ষেত্রে বা স্কোয়ারের ক্ষেত্রে আমাদের এদের কর্ণটা সমান হবে। কিন্তু এই যে আমাদের রম্বসটা আছে এই রম্বসের ক্ষেত্রে তুমি যে কর্ণটা বের করো তাহলে আমাদের এডি নট ইকুয়াল টু কি বলতো বিসি আসবে, কারণ আমাদের এদের কর্ণটা কি বলতো সমান না। তার মানে মনে রাখবা যে শুধু চারটা বাহুর দৈর্ঘ্য বের করলেই তুমি বলে দিতে পারবে না যে এটা আমাদের বর্গ নাকি রম্বস, অবশ্যই তাদের কর্ণটা বের করতে হবে। তাহলে আমাকে 3 নাম্বার ম্যাথের মধ্যে বলা আছে যে এই যে চারটা বিন্দু এই বিন্দুগুলো বর্গের শীর্ষবিন্দু। অনেকে আমি দেখছি যে জাস্ট তারা খালি চারটা বাহুর দৈর্ঘ্য বের করে রাখে দেয়। কি করে যে তারা প্রথমে
এ বি এর দৈর্ঘ্য বের করে, তারপর বিসি এর দৈর্ঘ্য, তারপর সি ডি এর দৈর্ঘ্য, তারপর তোমার এডি এর দৈর্ঘ্য বের করে রেখে দেয়। কিন্তু এই কাজটা করা যাবে না। এরপর তোমাকে অবশ্যই এদের যে ডায়াগোনাল বা কর্ণ আছে সেটা তোমাকে ইকুয়াল প্রমাণ করে লাস্টে গিয়ে বলতে হবে যে হ্যাঁ ঠিক আছে, এই 4টা শীর্ষবিন্দু হচ্ছে আমার কি বলতো বর্গের 4টি শীর্ষবিন্দুকে বোঝানো হচ্ছে। আর রম্বস বললে সেম ভাবেই তোমরা প্রথমে 4টা বাহুর দৈর্ঘ্য বের করবে, দেন তোমরা কর্ণগুলোকে বলবা কি বলতো এগুলো সমান নয়, তার মানে জিনিসটা কি বলতো আমার বোঝাচ্ছে হচ্ছে যে এটা রম্বসের 4টা শীর্ষবিন্দুকে বোঝানো হচ্ছে। তাহলে আমাদের বর্গ এবং রম্বস গেল। এরপর আমরা চলে আসবো হচ্ছে আয়তক্ষেত্র এবং সামান্তরিক। তো এখানে আমি আয়তক্ষেত্র সামান্তরিক লিখতেছি না, আমি তোমাকে জাস্ট বুঝাচ্ছি। আয়তক্ষেত্র আর সামান্তরিকের ক্ষেত্রে তোমাকে কি কি ইনফরমেশন গুলো বের করতে হবে। এটা হচ্ছে আমার সামান্তরিক। ওকে, তাহলে আমি বললাম এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে আমার সি, এটা হচ্ছে ডি। একই রকম ভাবে এ বি সি ডি। আয়তক্ষেত্র আর সামান্তরিকের ক্ষেত্রে দুটো কমন জিনিস, সেটা হচ্ছে এদের যে বিপরীত বাহুগুলো আছে এ বি আর সিডি এরা সমান্তরাল এবং এরা কি বলতো সমান, এটা আমরা বলতে পারি। অথবা এডি আর বিসি এদের যে বিপরীত বাহুগুলো আছে এই বিপরীত বাহুগুলো কি অলওয়েজ সমান। এটা ক্ষেত্রে সেম কথা যে এ বি ইকুয়াল টু হচ্ছে সিডি, আরেকটা হচ্ছে তোমার এডি ইকুয়াল টু হচ্ছে কি বলতো বিসি। কিন্তু ভাইয়া তুমি যদি এখন এদের কর্ণটা বের করো, এদের কর্ণ আর এটা তোমার বাহু, হ্যাঁ এদের কর্ণ যদি তুমি এখন বের করো তাহলে তুমি দেখবা যে বিডি ইকুয়াল টু হচ্ছে কি বলতো এসি, অর্থাৎ তাদের যে কর্ণগুলো আছে বিডি আর তাদের যে আরেকটা কর্ণ হচ্ছে এসি, এগুলো কি থাকবে সমান থাকবে। কিন্তু ভাইয়া এটার ক্ষেত্রে তুমি যে কর্ণটা বের করতে চাও তাই তুমি দেখবা যে বিডি নট ইকুয়াল টু কি বলতো এসি। তার মানে তোমাকে যদি কখনো আয়ত বা সামান্তরিক বের করতে বলে তখন তুমি শুধুমাত্র বিপরীত বাহুগুলো প্রমাণ করলেই চলবে না, অবশ্যই তাদের কর্ণ বা ডায়াগোনালে নিয়েও তোমাকে প্রমাণ করে দেখাইতে হবে যে যদি কর্ণটা ইকুয়াল হয় তাহলে তুমি বলবা যে কি যে আমার এটা আয়তক্ষেত্র, আর কর্ণটা যদি ইকুয়াল না হয় তখন তুমি এটা কি বলবা বলতো আমাদের সামান্তরিক বলবা। তাহলে আশা করা যায় তোমাদের এই যে সরলরেখা ত্রিভুজ চতুর্ভুজের দূরত্ব শর্ত প্রয়োগ করে যে আমাদের ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো তোমরা ইজিলি সমাধান করে ফেলতে পারবে। এবং দুঃখের ব্যাপার হচ্ছে এই ম্যাথগুলো কিন্তু সাধারণত কখনো বোর্ড পরীক্ষা বলো বা আমাদের বিভিন্ন ভার্সিটি বলো বা এমসিকিউ বলো এগুলোতে আসে না, এগুলো জাস্ট তুমি তোমার নিজের জন্যই জেনে রাখবে। সরলরেখার পরবর্তী চ্যাপ্টারে তোমাদের সবাইকে স্বাগতম। সরলরেখার 3.2 এর মধ্যে প্রথমে যে টপিকসটা আছে সেটা হচ্ছে বিভক্তিকরণের সূত্র। এখন বিভক্তিকরণের সূত্র বলতে আসলে কোন কোন সূত্রকে বোঝাচ্ছে, অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত। তো প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে অন্তর্বিভক্তির ক্ষেত্রে। তুমি ধরে নাও যে তোমার এইখানে একটা বিন্দু আছে আর এই জায়গায় তার একটা বিন্দু আছে, তার মানে আমি এটাকে এ বিন্দু বলতেছি x1 y1, আর আরেকটা বিন্দু আছে হচ্ছে আমার x2 y2। এখন আমি এই যে এ আর বি এই যে আমার দুটো বিন্দু আছে আমি এখন চাচ্ছি এ আর বি বিন্দুটাকে যোগ করে দিতে। তাহলে আমি যখন এ বিন্দু আর বি বিন্দুকে যোগ করে দিলাম তাহলে আমি মোটামুটি একটা এ বি রেখা পেয়ে গেলাম। এখন এই এ বি রেখাটাকে যে কোনো একটা বিন্দু একে বিভক্ত করবে, যে কোনো একটা বিন্দু, একটা রেখাকে বিভক্ত করার জন্য একটা বিন্দুই যথেষ্ট। তো ধরে নিলাম যে এই বিন্দুটা হচ্ছে আমার এখানে অবস্থিত, তাহলে এই বিন্দুটা আমি কি নাম দিতে পারি, আমি বললাম যে পি নামের একটা বিন্দু যা এ বি রেখাকে বিভক্ত করছে। এখন এই যে বিভক্ত করছে এটাকে আমি কি বলতে পারি, অন্তর্বিভক্ত নাকি বহির্বিভক্ত। যেহেতু আমার এ বি রেখাটার কোনো না কোনো একটা বিন্দুতে অর্থাৎ এ বি রেখার উপরে কোনো না কোনো একটা বিন্দুতে এই পি বিন্দুটা অবস্থিত, এজন্য আমি তার নাম বলবো হচ্ছে অন্তর্বিভক্ত। আচ্ছা, এখন এই যে আমার পি বিন্দুটা যে তোমার এ বি রেখার উপরে অবস্থিত, তাহলে এই যে পি বিন্দুটা আছে এটা এখন কোন অনুপাতে আছে, অর্থাৎ এ বিন্দু থেকে এটার দূরত্ব আর বি বিন্দু থেকে এই পি বিন্দু দূরত্বের একটা অনুপাত আছে, এই অনুপাতটা কত। আমি বললাম যে এই পি বিন্দুটা m1 আর এখান থেকে এখানে হচ্ছে m2, অর্থাৎ m1:m2 এই অনুপাতে সে এই পি বিন্দুতে অন্তর্বিভক্ত করেছে। তাহলে এই যে আমার পি বিন্দুতে অন্তর্বিভক্ত করেছে তার তো একটা স্থানাঙ্ক দরকার, তাহলে তার স্থানাঙ্কটা কত, আমি বললাম যে তার স্থানাঙ্কটা হচ্ছে x, y। এখন পরীক্ষার মধ্যে আমাদের সাধারণত চায় এই যে পি বিন্দুটা অন্তর্বিভক্ত করছে x, y বিন্দুতে, এই x, y বিন্দুর স্থানাঙ্কটা কত হবে এটা আমাদের প্রশ্নের মধ্যে চেয়ে থাকে। তাহলে আমাদের এখন টার্গেট হচ্ছে এক্স আর ওয়াই কে আমরা কিভাবে বের করব। তো তোমার বইয়ের মধ্যে কিন্তু সুন্দর করে প্রমাণ করে দেওয়া আছে, বাট এই প্রমাণটা কখনো পরীক্ষাতে আসে না, সো আমি এই প্রমাণটা তোমাকে দেখাতে যাচ্ছি না। কিন্তু এই যে এক্স আর ওয়াই বের করার যে ফর্মুলাটা আছে এটা আমরা কিভাবে খুব সহজে আয়ত্তে নিয়ে আসতে পারি সেটাই আমি এখন তোমাকে এখানে বুঝাবো। তুমি ধরে নাও যে তোমার টার্গেট এখন এক্স বের করা আর ওয়াই বের করা।
আমার এখানে যে অনুপাতটা দেওয়া আছে m1 আর m2, আমি প্রথমে একটা কাজ করব, সেটা হচ্ছে এই অনুপাতটা আমি উপরে একবার যোগ আকারে লিখব আর নিচে একবার যোগ আকারে লিখব। উপরে লিখলাম m1 প্লাস m2, নিচে লিখলাম m1 প্লাস m2। মনে রাখবা অন্তর্বিভক্ত মানে হচ্ছে আজীবন প্লাস চিহ্ন দিয়ে যাবা। এখন যেহেতু আমি এখানে x এর স্থানাঙ্কটা বের করতে যাচ্ছি, এই জন্য আমার অপর যে দুটো বিন্দু আছে, অপর যে দুটো আমার ভুজ আছে, সেটা হচ্ছে একটা x1 আর একটা হচ্ছে x2। x এর জন্য আমি x1 আর x2 কে চিন্তা করব। তো আমি প্রথমেই লিখবো হচ্ছে x2, তারপর আমি লিখবো হচ্ছে x1। এবং মজার বিষয় হচ্ছে এটাই হচ্ছে আমার x নির্ণয় করার ফর্মুলা। একই রকম ভাবে আমি যদি এখন y কে নিয়ে চিন্তা করি, আমি প্রথমেই বলবো যে আমার যে অনুপাতটা দেওয়া আছে, আমি সেই অনুপাতটা উপরে এবং নিচে আমি যোগ আকারে লিখবো। দেখো আমি উপরে আর নিচে সুন্দর করে যোগ আকারে লিখে ফেললাম। যেহেতু আমাকে y এর স্থানাঙ্ক বের করতে হবে, তাই আমার অন্য যে দুটো বিন্দু দেওয়া আছে সেখানে আমি জাস্ট কোটিগুলোকে নিয়ে চিন্তা করব। তো প্রথমে আমি দিব হচ্ছে y2 কে, তারপর আমি দিব কাকে বলতো y1 কে। এবং আমি যদি এখানে সবগুলো ইনফরমেশন যদি আমি এখানে বসিয়ে দিই, তাহলে আমি অ্যাকচুয়ালি কি পেয়ে যাবো তো x আর y পেয়ে যাব। তো আমার মাঝে মধ্যে তারা আমাকে বের করতে বলবো হচ্ছে এই যে p বিন্দুটা আছে, এই p বিন্দুটা বের করো। অথবা আমার কাছে তারা আরেকটা জিনিস চাইতে পারে, সেটা হচ্ছে এই যে আমার অনুপাতটা আছে, এই অনুপাতটা আমাকে অনেক সময় বের করতে বলতে পারে। সেগুলো আমরা ধারাবাহিকভাবে প্রশ্নের মধ্যে দেখে যাব। অন্তর্বিভক্তির ক্ষেত্রে আমাদের বেশ কিছু অনুসিদ্ধান্ত আছে, যেগুলো একদম চমৎকার কিছু অনুসিদ্ধান্ত। যেমন দেখো, আমি তোমাকে একটু আগে একটা ফর্মুলা শিখালাম যে x আর y থেকে আমরা সাধারণত এই ফর্মুলাগুলো লিখতে পারি। তো এখানে আমাদের একটা অনুপাত ছিল কি বলতো, m1 m2, এই অনুপাতটা ছিল। তো ধরে নাও যে আমার যে p বিন্দুটা আমি এর আগে এখানে লিখছিলাম, ধরে নাও আমার সেই p বিন্দু এখন পুরোপুরি মিডিলে চলে গেল, p বিন্দুটা একদম মিডিলে চলে গেল। তাহলে p বিন্দু যদি মিডিলে চলে যায়, তাহলে কি আমরা বলতে পারি না যে আমাদের যে এখানে m1 ছিল আর এখানে যে আমাদের m2 ছিল, এই m1 আর m2টা একই রকম, অর্থাৎ m1 ইকুয়াল টু m2। যদি আমাদের p বিন্দু যে একদম মধ্যবিন্দু হয়ে যায়, তাহলে আমাদের অ্যাকচুয়ালি মনে রাখবা যে p বিন্দু যখন মধ্যবিন্দু হয়ে যাবে, তখন কি এখানে ওই যে আমাদের মধ্যবিন্দু যে ফর্মুলা আসছিল, সেই ফর্মুলা কিন্তু চলে আসে। অর্থাৎ এই ফর্মুলা থেকে আমরা কিন্তু এখন মধ্যবিন্দুর ফর্মুলাতে কনভার্ট করে নিয়ে আসতে পারবো। কিভাবে সেটা একটু দেখো, যে m1 আর m2 মানে হলো একই কথা, তার মানে তুমি এখানে m1 এখানে m1 লিখতে পারো। তাহলে আমি যদি এখন তোমাকে বলি যে x2 m1 প্লাস x1 m1 ডিভাইডেড বাই m1 প্লাস m1, এটা লিখলাম। এখন তুমি বলো তো উপর থেকে কি কমন নিতে পারো, m1 কমন নিতে পারো। তাহলে আমি এখন যদি উপর থেকে যদি m1 কমন নিয়ে নিই, তাহলে আমার থাকতেছে কে বলতো x1 প্লাস x2, আর নিচে কে থাকে বলতো 2m1। তাহলে আমার m1 আর m1 কাটাকাটি, তাহলে থাকলো কে বলতো x1 প্লাস x2 ডিভাইড বাই কে বলতো 2। তাহলে আমি যদি x থেকে যদি আমি এটা পেয়ে যাই যে x1 প্লাস x2 ডিভাইড বাই 2, তাহলে আমি y-টাকে যদি একই রকম ভাবে চিন্তা করি, তাহলে আমি এখানে কি পেতে পারি বলতো y1 প্লাস y2 ডিভাইড বাই কি বলতো 2। তার মানে এটাই কিন্তু আমার কি ছিল বলতো, মধ্যবিন্দুর ফর্মুলা ছিল। তাহলে আমরা এই জায়গা থেকে আমরা কিন্তু একটা মধ্যবিন্দুর ফর্মুলা নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে x1 প্লাস x2 ডিভাইড বাই হচ্ছে 2, y1 প্লাস y2 ডিভাইড বাই কি বলতো 2। তাহলে এটাই হচ্ছে আমাদের কি বলতো মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের ফর্মুলা, যেটা কথা থেকে আসছে বলতো অন্তর্বিভক্তির ফর্মুলা থেকে চলে আসে। এবার আমরা চলে আসি হচ্ছে পরবর্তীতে। ওই পরবর্তীতে আমাদের অনেক কাজে লাগবে পরবর্তীতে ম্যাথ করার সময়, যে পি বিন্দুটি এ বি কে k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করলে সেটা কি হয়। অর্থাৎ আমার এই পি বিন্দুটা ধরে নাও যে এটা একটু এদিকে চাপিয়ে আসছে, এখানে পি বিন্দুটা এখন আর মধ্যবিন্দু হবে না। তো আমার এর আগে ছিল m1:m2 অনুপাতে অন্তর্ভুক্ত করছে, বাট এখন আমি বলছি সেটা কত অনুপাতে অন্তর্ভুক্ত করবে, k:1। তার মানে এটা হচ্ছে k আর এটা কি বলতো 1, অর্থাৎ k:1 অনুপাতে যদি অন্তর্ভুক্ত করে, তাহলে আমরা বলতে পারি কি বলতো যে AP মানে অনুপাত BP ইকুয়াল টু k:, কি বলতো 1, এটা বলাই যায়। তাহলে আমরা এখন একটা কাজ করতে পারি না, যে আমাদের যে m1:m2 ছিল, এটা মানে এখন কে বলতো k:1। তার মানে যেখানে যেখানে আমার m1 আর m2 ছিল, সেখানে সেখানে আমি এখন কি লিখবো, k আর 1 লিখবো। তাই চলো তো আমরা এই জিনিসটা একটু ঠিকঠাক করে লিখি। কি লেখা যায় দেখো তো, যে x2 m1 মানে কত k, তার মানে তুমি এখানে বলতে পারো k:2 প্লাস m2 মানে হচ্ছে 1, তার মানে এখানে জাস্ট শুধুমাত্র কে থাকবে x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2, তার মানে কি বলতো k+1 কমা। এটার জন্য যদি তোমার x এর ক্ষেত্রে যদি এটা হয়, তাহলে y এর ক্ষেত্রে পুরোপুরি সেম জিনিসটাই হবে, ky2 প্লাস y1 ডিভাইডেড বাই k+1। এখানে কিন্তু সেম, যে আমি নিচে এবং উপরে k+1টা দিয়ে দিব, তারপর হচ্ছে আমার x2, তারপরে x1, তারপরে y2, তারপরে কি বলতো y1। তাহলে আমাদের এই যে অনুসিদ্ধান্তগুলো আসছে, এই অনুসিদ্ধান্তগুলো আমরা কিন্তু অবশ্যই মনে রাখবো, কারণ আমাদের
অঙ্কের মধ্যে এগুলো কিন্তু অনেক কাজে লাগবে। আমরা এবার চলে এলাম আমাদের টাইপ 1-এ। টাইপ 1-এর মধ্যে আমরা টাইপটার নাম দিয়েছি অন্তর্বিভক্তির ক্ষেত্রে স্থানাঙ্ক নির্ণয়, অর্থাৎ তোমাকে স্থানাঙ্কগুলো বের করতে বলবে। তো আমাদের এখানে বলা হয়েছে যে দুইটা বিন্দু তোমাকে দেওয়া আছে, তার মানে আমি প্রথমটা বললাম হচ্ছে এ বিন্দু, আর পরেরটাকে আমি বলতেছি কি বলতো বি বিন্দু। তাহলে এ বিন্দু স্থানাঙ্ক তারা আমাকে দিয়ে দিচ্ছে যে 3,7, আর বি বিন্দু স্থানাঙ্ক তারা আমাকে দিয়ে দিচ্ছে কত 6,10। এবং তারা বলেছে যে বিন্দুদ্বয়ের সংযোগ রেখে যে বিন্দুটি মানে কি, আমি যে কোনো একটা বিন্দু ধরলাম পি বিন্দু, এই পি বিন্দুটা 2:1 অনুপাতে, তার মানে অবশ্যই প্রথমটা একটু বড় রাখতে হবে, আমি যেন বড় রেখেছি 2, আর পরটা কি বলতো একটু ছোট, 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত মানে কি এই রেখাটা উপরে কোনো না কোনো একটা বিন্দুতে সে বিভক্ত করবে। তাহলে এই যে বিভক্ত করে তার স্থানাঙ্ক কত, তাহলে আমি বলে দিলাম যে এটা স্থানাঙ্ক হচ্ছে আমার কি ধরা যায় একটু বলো তো, এটা স্থানাঙ্ক আমি বললাম যে তোমার আলফা কমা বিটা, বা তুমি বললা যে না ভাই আলফা কমা বিটা আমার কঠিন লাগতেছে, তাহলে তুমি নর্মালি চিন্তা করো এক্স কমা ওয়াই। ওকে, এখন আসো আমরা এক্স আর ওয়াইটা বের করে ফেলি। মনে রাখবা যে এখানে তোমার সূত্রটা মাথার মধ্য থেকে ঝেড়ে ফেলো, সূত্র আমার দরকার নাই, আমি এখানে টেকনিক অবলম্বন করব, যে টেকনিকটা আমাকে সূত্র আকারে চলে আসবে। সেই টেকনিকটা কি ভাইয়া, তোমার এখানে যে অনুপাতটা দেওয়া আছে সেই অনুপাতটাই তুমি উপরে আর নিচে তুমি যোগ আকারে লিখে ফেলো, এখানেও যোগ আকারে লিখো, তুমি এখানেও যোগ আকারে লিখে ফেলো, উপরে নিচে আমার যোগ আকারে লেখা শেষ। এখন আমি এক্স এর জন্য প্রথমে আমি লিখবো হচ্ছে x2 কে, x2 হচ্ছে আমার কত 6, তারপর লিখবো আমি কত x1। ওকে, এখানে আমি y এর জন্য আগে লিখবো হচ্ছে y2, পরে আমি কি লিখবো কত y1 কত 7। ওকে, এখন আমি আসলে ক্যালকুলেশন করি যে 6 দুগুণে 12, 3 একে 3, 12 আর 3 যোগ করলে 15, ডিভাইড বাই হচ্ছে কত 3, তাহলে এখান থেকে আসছে কত আমার 5, আর এখানে তো 10 দুগুণে 20, 17, 7 একে 7, তাহলে 20 আর 7 যোগ করলে কত 17 হয়, ডিভাইড বাই কত বলো তো এখানে 3। ওকে, তার মানে 17/3, তাহলে আমার স্থানাঙ্কটা হচ্ছে কত 5,17/3, এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। পরবর্তী ম্যাথে আমি চলে এলাম। পরবর্তী ম্যাথে বলা হয়েছে 7,5 ও -2,-1 বিন্দু দুটি সংযোগ রেখাংশের সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তো সমত্রিখণ্ডক, এই সমত্রিখণ্ডক মানে বোঝায় সমান 3 ভাগে ভাগ করা, অর্থাৎ একটা সরলরেখাকে তুমি যদি সমান 3 ভাগে ভাগ করে ফেলো তখন তাকে বলা হয় কি বলতো সমদ্বিখণ্ডক। এখন সমান 3 ভাগে ভাগ করার পরে অ্যাকচুয়ালি মাঝখানে কয়টা বিন্দু থাকে, মনে রাখবা মাঝখানে বিন্দু থাকে হচ্ছে জাস্ট দুটি। তাহলে আমরা একটা চিত্র অঙ্কন করেই ফেলি। এটা হচ্ছে আমার এ বিন্দু, তার স্থানাঙ্ক দেওয়া আছে 7,5, এটা হচ্ছে আমার বি বিন্দু, তার স্থানাঙ্ক দেওয়া আছে -2,-1। এখন তারা আমাকে বলছে এ বি রেখাটাকে সমত্রিখণ্ডক করতে হবে, অর্থাৎ সমান 3 ভাগে ভাগ করতে হবে। দেখো আমি মোটামুটি চেষ্টা করছি এটাকে সমান 3 ভাগে ভাগ করে ফেলার। এখন তারা আমাকে বলছে সমত্রিখণ্ডক করার পরে সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক, অর্থাৎ আমার এই যে মাঝখানে যে একটা x1 y1 বিন্দু আসছে আর মাঝখানে আরেকটা যে আমার dx2 y2 আসছে, এদের স্থানাঙ্কটা তোমাকে বের করতে হবে। তাহলে এখন কিভাবে বের করা যায়, একটু আগে আমরা অন্তর্বিভক্তের সূত্র শিখে আসছি, সেই অন্তর্বিভক্তের ফর্মুলা দিয়ে আমরা কিন্তু এই অঙ্কটা সমাধান করে ফেলতে পারি। তাহলে কিভাবে চলো একটু দেখি। আমার প্রথমে টার্গেট হচ্ছে সি বিন্দুর স্থানাঙ্ক বের করা। কোন বিন্দুর স্থানাঙ্ক? সি বিন্দু। তো এটা যেহেতু সমান 3 ভাগে ভাগ করা হয়েছে, যে এসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু হচ্ছে বিডি বা ডিবি যাই বলো না কেন, এই তিনটা যদি সমান, তারপরে আমরা কিন্তু বলতে পারি যে এটা যদি 1 ভাগ হয় এটাও 1 ভাগ এটাও 1 ভাগ, তার মানে জিনিসটা টোটাল 3 ভাগে ভাগ করা। তার মানে আমি যদি এখন বলি যে এই সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে চাই, তাহলে আমাদের একটা অনুপাত দরকার। তাহলে আমি অনুপাত কি চিন্তা করবো, আমি বলবো যে এটা হচ্ছে আমার 1 আর এই পুরোটা হচ্ছে আমার 2। তার মানে আমি যাচ্ছি সি বিন্দু স্থানাঙ্ক বের করতে, আমি ডিটাকে মুছে দিলাম, ধরুন ডিটাকে আমি বের করতেছি না, জাস্ট সি বিন্দু স্থানাঙ্ক। তাহলে কিন্তু এটা হচ্ছে 1 ভাগ আর এই জিনিসটা কি বলতো 2 ভাগ, কারণ পুরো জিনিসটা যদি 3 ভাগ হয় তাহলে এটা 1 ভাগ, এটা হলো 2 ভাগ। তাহলে আমি চলো এখন সি বিন্দু স্থানাঙ্কটা বের করে ফেলি। তাহলে সি বিন্দু স্থানাঙ্কটা কিভাবে বের করা যায়, সি বিন্দুর স্থানাঙ্ক খুব শর্টকাটে লিখতেছি আমি, এক্স ইকুয়াল টু এক্স তো না x1 ইকুয়াল টু কি করতে হবে, অনুপাতটাকে উপরে আর নিচে আমাকে যোগ করে দিতে হবে। আমি যোগ করে দিলাম, দেওয়ার পরে আমি তোমাকে বলেছিলাম যে আগে তুমি লিখবা x2, তারপর কি লিখবো বলতো x1। তাহলে আগে তুমি x2 লিখলা, পরে তুমি কি লিখলা বলো তো x1 কত 7। এবার তুমি বের করবা কত y2 y1। একই রকম ভাবে উপরে তুমি যোগ করবা, নিচেও তুমি কি করবা যোগ করবা। তাহলে আগে তুমি লিখবা হচ্ছে y2 লিখে ফেলি, তারপর তুমি কি লিখবা y1 কত 5। আসো এখন আমরা যোগ বিয়োগ করে একবার এখানে বসিয়ে দিই। তাহলে আমার এখানে হচ্ছে -2 আর এখানে হচ্ছে 14, তাহলে হচ্ছে আমার এখানে 12কে আমি যদি 1 আর 2 যোগ করলে 3 হয়, 3 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমার হচ্ছে এখানে কত বলতো 4। আর y1 এর ক্ষেত্রে 5 দুগুণে 10, তার থেকে 1 গেলে কত 9 হবে, তাকে যদি আমি 3 দিয়ে ভাগ করে দিই তাহলে আমার থাকতেছে কত 3। তাহলে দেখো যে আমার সি বিন্দুর স্থানাঙ্ক অলরেডি কিন্তু বের হয়ে গেছে। সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমার কত 4,3।
সি বিন্দু স্থানাঙ্ক আমার বের হয়ে গেছে। ওকে, এটাই হচ্ছে আমার একটার অ্যান্সার। এখন আমার দরকার কি বলতো, ডি বিন্দু স্থানাঙ্ক। এখন ডি বিন্দুটাকে আমরা কিভাবে বের করতে পারি? এখানে আছে এ, এখানে আছে সি, এখানে আছে ডি, আর এখানে কি আছে বলতো, বি। তা আমার টার্গেট যখন ডি বিন্দু স্থানাঙ্ক বের করা। তো তুমি দেখো সি বিন্দু স্থানাঙ্ক একটু আগে তুমি কষ্ট করে বের করে আসছো, ডি বিন্দু স্থানাঙ্ক বের করতে হবে, আর বি বিন্দু স্থানাঙ্ক তোমাকে আগে থেকে দেওয়া আছে -2, -1। তো অনেকে আছে এটাকে আবার তারা বোকার মতো 2:1 অনুপাত দিয়ে করে ফেলে, কিন্তু এই কাজটা করিও না। কেন করবা না? কারণ ভাই একটু চিন্তা করে দেখো যে এই বিন্দু স্থানাঙ্ক আমার দরকার নাই, আমার এই যে ডি বিন্দুটা আছে, এই ডি বিন্দু কিন্তু সি আর বি এর মধ্যবিন্দু। তাহলে আমি কিন্তু এভাবে বলতে পারি ডি হচ্ছে সি বি এর মধ্যবিন্দু। আমরা কিন্তু একটু আগে শিখে এসেছিলাম যে পি বিন্দু যদি এ বি এর মধ্যবিন্দু হয়ে যায়, তাহলে আমরা ওই অন্তর্বিভক্ত সূত্রটাকে মধ্যবিন্দু সূত্র আকারে লিখতে পারি। তাহলে আমি এখন সেটা এখানে করব যে আমার x2 হচ্ছে x1 + x2, তার মানে 4 - 2 / হচ্ছে 2। তাহলে এখান থেকে তুমি কত পাচ্ছ দেখো তো, 2 তার মানে হচ্ছে 1। আর y2 হচ্ছে তোমার কি দেখো তো, যে কোটি দ্বয়ের যোগফল ডিভাইড বাই হচ্ছে 2। তাহলে এখানে দেখতে পাচ্ছ 1। তারপর আমার x2 আর y2 হচ্ছে কত, 1, 1। তাহলে দেখো আমার যে বিন্দুগুলো ছিল সি বিন্দুর স্থানাঙ্ক আর এটা কি বলতো, ডি বিন্দুর স্থানাঙ্ক কিন্তু বের হয়ে গেল। তার মানে এরকম সমত্রিখণ্ডক এরকম টাইপের যদি কোনো অঙ্ক থাকে, প্রথম একটা বিন্দুকে তুমি অবশ্যই অন্তর্বিভক্ত ফর্মুলা দিয়ে বের করবে, এবং পরবর্তীতে যে আমাদের আরেকটা বিন্দু থাকবে সেটা অবশ্যই আমরা মধ্যবিন্দু দিয়ে বের করার চেষ্টা করব। আমরা এবার টাইপ 2 তে চলে এলাম। টাইপ 2 এর মধ্যে বলা হয়েছে অন্তর্বিভক্তি সূত্র প্রয়োগ করে তোমাকে অনুপাতটা নির্ণয় করতে হবে। এই যে অনুপাত নির্ণয়, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ, যে টাইপ থেকে কিন্তু বিভিন্ন সময় বোর্ডের মধ্যে এসে থাকে। তা আমাদের এখানে বলা হয়েছে 1, 2 আর 6, 7 বিন্দু দুটির সংযোগ রেখাংশকে 3, 4 বিন্দুটি, তার মানে আমাকে এবার তার বিন্দুটাই দিয়ে দিছে, যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করে। তার মানে আমাকে তারা অনুপাতটা বের করতে বলছে। সো আমি যেখানে চিত্রটা অঙ্কন করি, চিত্রটাকে এরকম করে বলা যায় যে আমার এ বিন্দু দেওয়া আছে 1, 2, আমার বি বিন্দু দেওয়া আছে 6, 7, এবং আমার যে বিন্দুটি হচ্ছে পি 3, 4 দেওয়াই আছে। তাহলে আমাকে তারা বের করতে বলছে এই যে অনুপাতটা আছে, এটাকে তুমি এম নাম দিলাম, এটাকে আমি এন নাম দিলাম। তুমি ধরো আমি M1 M2 দিব, কোনো সমস্যা নাই। তাহলে এই যে অনুপাতটা, এই অনুপাতটা তোমাকে বের করতে বলা হয়েছে। তাহলে আসো আমরা এখন একটু সূত্রের দিকে চলে যাই। আমার সূত্র ছিল x এই দিকে যোগ করে দিতে হবে x2 x1 ডিভাইড বাই কি বলতো m + n। এটা আমার সূত্র ছিল। তাহলে আসো এখন আমরা সেই সূত্রটা একটু প্রয়োগ করার চেষ্টা করি। এখন x বলতে কিন্তু অ্যাকচুয়ালি এই বিন্দুটাকে বোঝানো হয়েছিল। তাহলে আমি এখন x এর জায়গায় কিন্তু 3 বসাবো। m + n এটা কোনো পরিবর্তন হবে না, পরিবর্তন হচ্ছে না। x2 বলতে আমার কত, 6, আর তোমার x1 বলতে কত, 1। তো 1 লেখা যায় কথা, না লেখা একই কথা। ওকে, পরবর্তীতে আমি একটু ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করলে আমার এখানে আসছে তোমার 3m + 3n - 6m - n = 0। আমি এখানে কি করলাম বলো তো, আমি এখানে যে আর গুণ করে দিলাম 3 দিয়ে 3m + 3n, আর = 6m + n, সেটাকে আমি বাম পাশে টানে নিয়ে আসে একবার লিখছি -6m - n = 0। ওকে, আসো এখন আমরা যোগ বিয়োগ করি। যোগ বিয়োগ করলে আমার দাঁড়াবে হচ্ছে -3m + 2n = কত, 0। ওকে, এখন আমি বলতে পারি -3m = হচ্ছে -2n, মাইনাস কাটাকাটি। এরপর আমি বললাম যে m/n = হচ্ছিল 2/3। লাইনটা কিভাবে লিখলাম, মাইনাসে কেটে দিলাম, m এর নিচে n কে বসালাম, আর 2 এর নিচে আমি 3 কে বসিয়ে দিলাম। এখন এরপরে তুমি লিখতে পারো m/n = হচ্ছে 2:3। তার মানে দেখো যে আমার যে অনুপাতটা ছিল সেই অনুপাতটা কিন্তু আমার বের হয়ে গেছে। তার মানে তুমি জাস্ট x = এই ফর্মুলা দিয়ে জিনিসটা বের করতে পারো, অথবা y = দিয়েও তুমি কিন্তু ফর্মুলা দিয়ে তুমি এই অনুপাতটা বের করতে পারো। তার মানে তুমি যে কোনো একটা ফর্মুলা জাস্ট এক সাইডটা হয় x নাহলে y দিয়ে তুমি যদি সমাধান করো, তাহলে তুমি অবশ্যই m/n পেয়ে যাবে। তো এটা একদম একটা নর্মাল অঙ্ক, যেটা আমাদের সর্বোচ্চ MCQ-তে দিতে পারে, বাট রিটেনের জন্য আমাদেরকে একটু অন্য টাইপের অঙ্ক দিবে। আর অন্য টাইপটা কিরকম, চলো একটু দেখে আসি। এবার আমরা টাইপ 2 এর খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথের মধ্যে চলে এলাম। সেটা হচ্ছে যে 7, ও -5, -10 বিন্দু দুটি সংযোগ রেখাংশকে x অক্ষ ও y অক্ষ যে অনুপাতে বিভক্ত করে তা বের করো। অর্থাৎ x অক্ষ এবং y অক্ষ, তার মানে আমি আগে x অক্ষটা বের করব, পরে আমি y অক্ষটা বের করব। তো আমার কাজ হচ্ছে প্রথমে x অক্ষটা নিয়ে কাজ করা, এরপর বলছে নির্ণয় বিভাজন বিন্দু। তো বিভাজন বিন্দুটা পরে আসুক। আমি প্রথমে একটা চিত্র অঙ্কন করতে যাচ্ছি। আমাকে বলা হয়েছে একটা 7, তুমি কি চিন্তা করো 7, বলতে কিন্তু অ্যাকচুয়ালি প্রথম চতুর্ভাগে বোঝানো হয়। তো আমি এখানে প্রথম চতুর্ভাগে নিলাম।
এরপর আমাকে বলা হয়েছে -5, -10, এটা কিন্তু অ্যাকচুয়ালি 3 নম্বর চতুর্ভাগে, তার মানে এরকম কোন একটা পয়েন্টে আছে, সেটা বি বিন্দু, -5, -10। ওকে, এখন আমি যাচ্ছি এই এ আর বি কে সংযোগ করে দিতে, যেহেতু আমাকে প্রশ্নের মধ্যে বলা হয়েছে, তাহলে আমি এ আর বি এর মধ্যে সংযোগ করে দিলাম। আমি যাচ্ছি জাস্ট এক্স অক্ষটা, ওয়াই অক্ষ না, জাস্ট এক্স অক্ষ। তাহলে এখন চিন্তা করো যে এ বি কে যখনই আমি যোগ করে দিলাম, তখনই কিন্তু আমার এই যে এক্স যে অক্ষরেখাটা আছে, এক্স ও এক্স প্রাইম, এই অক্ষরেখাটা আছে, একটা বিন্দুতে কি করছে বলতো, এখানে বিভক্ত করছে। তার মানে এক্স অক্ষরেখা কিন্তু এ বি রেখাটাকে বিভক্ত করছে। তাহলে ধরে নিলাম যে এই বিন্দুটাতে সেটা বিভক্ত করছে, তাহলে এই বিন্দুটা আমি নাম দিলাম হচ্ছে পি বিন্দু। এখন এই পি বিন্দুর আমাকে একটা স্থানাঙ্ক বের করতে হবে। তো আমি বললাম যে পি বিন্দু স্থানাঙ্ক আমি কত ধরতে পারি, আমি বললাম যে পি বিন্দু স্থানাঙ্কটা হচ্ছে এক্স, ওয়াই। এখন তুমি বলো ভাইয়া এক্স অক্ষের উপরে তো ওয়াই এর মানটা তো অলওয়েজ 0 হয়, এটাই হচ্ছে আমার একটা এখানে প্লাস পয়েন্ট, যে হ্যাঁ ভাইয়া এক্স অক্ষের উপরে ওয়াই এর মানটা 0 হয়, তার মানে পি বিন্দু স্থানাঙ্ক আমি বলতে পারি এক্স, 0। ওকে, তাহলে এখন আমি কি করতে পারি, এখন আমার অন্তর্বিভক্ত যে ফর্মুলাটা আছে আমি সেই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে চলো আমরা সেটা অ্যাপ্লাই করি। তাহলে আমার এক্স ইকুয়াল, এখানে এক্স দেওয়া আছে, আমি বললাম যে এক্স ইকুয়াল টু হচ্ছে তোমার অনুপাতটাকে কি করতে হবে বলতো, এখানে আগে অনুপাতটাকে লিখতে হবে। এখন অনুপাতটা কত তোমার ইচ্ছা, তুমি কি ধরতে চাও। আমি ধরতে যাচ্ছি যে এম আর এন কে, তুমি যদি বলো ভাই আমি M1 M2 ধরবো, ধরো, কোনো সমস্যা নাই। তাহলে আমি বললাম এই যে আমার অনুপাতটা আছে, এই অনুপাতটা আমার, এটা হচ্ছে আমার M1 আর এটা হচ্ছে আমার কি বলতো M2, M1 আর M2। তুমি যদি এটাকে আরেকটু সুন্দর করে লিখতে চাও, তাই তুমি বলতে পারো ভাই এটাকে আপনি M ধরেন আর এটাকে আপনি N ধরেন, তাহলে আমার এই 1 1 জিনিসটা থাকতেছে না। ওকে, তাহলে এখন আমি কি করতে পারি একটু দেখো, যে আমার x ইকুয়াল টু হচ্ছে, প্রথমে আগে অনুপাতটাকে তোমাকে যোগ করে লিখতে হবে, যেটা আমরা টেকনিকটা শিখে আসছি। তার মানে m আর n, নিচেও আমার কি হবে m আর n হচ্ছে। এখন আমাকে কি করতে হবে, অবশ্যই আগে আমাকে x2 লিখতে হবে, তাহলে -5, আর n এর সাথে আমাকে কি লিখতে হবে x1টা, তাহলে আমি এখানে কত লিখবো 7। ওকে, এরপর আমি লিখবো কি y ইকুয়াল টু, তাই না। এখন বলতো y মানে কত আছে, 0 আছে, তাহলে আমি লিখবো হচ্ছে 0 ইকুয়াল টু, আবারও সেম ভাবে বলবো, উপরে তুমি অনুপাতটাকে যোগ করবে এবং নিচেও তুমি অনুপাতটাকে কি করবে, যোগ করবে। এরপর কি বলতে হবে, আগে y2 তারপর কি y1, তাহলে এখানে y2 কত -10 আর y1 কত বলতো 7। ওকে, তা আমি তোমাকে বলছিলাম এর আগে যে তুমি কিন্তু ইচ্ছা করলে উপর থেকেও তুমি অনুপাতটা বের করতে পারো, নিচ থেকে অনুপাতটা বের করতে পারো, কিন্তু আমাদের এখানে কোনটাকে ইউজ করলে আমি অনুপাতটা খুব দ্রুত পেতে পারি। অবশ্যই তুমি বলো ভাই আপনি যদি এই 2 নাম্বার ইকুয়েশনটা নিয়ে যদি আপনি কাজ করেন, তাহলে আপনি অবশ্যই আপনি এম আর এন এর যে অনুপাতটা সেটা আপনি খুব সহজে পাবেন। কেন, কারণ যেহেতু এখানে 0 আছে, আমাদের এই জন্য এটা সবসময় আগে থাকবে যে যেখানে 0টা থাকবে সেটাকে নিয়ে আমরা ক্যালকুলেশন করব। তাহলে আমরা প্রথমটাকে নিয়ে ক্যালকুলেশন করতেছি না, আমরা 2 নাম্বারটাকে নিয়ে ক্যালকুলেশন করব। তাহলে আমার m + n 0 সাথে গুণ হয়ে গেলে 0ই হয়ে যাবে, তাহলে -10m + 7n ইকুয়াল টু হচ্ছে কত 0, -10m ইকুয়াল টু হচ্ছে -7n। পরবর্তীতে কি আমরা বলবো কি বলতো, m/n ইকুয়াল টু হচ্ছে 7/10। কেমনে হইলো, কারণ nটা নিচে ভাগ হয়ে গেছে আর 7 এর কি 10 কে দিয়ে দিছে। তাহলে আমি শেষ পর্যন্ত লিখলাম অতএব m/n ইকুয়াল টু হচ্ছে কত বলতো 7/10। তাহলে আশা করি তোমাকে যদি কখনো বলা হয় যে x অক্ষরেখা কোন কোন অনুপাতে বিভক্ত করছে, তুমি অবশ্যই বলতে পারবে কি বলতো 7/10 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে যে y অক্ষরেখা কোন কোন অনুপাতে বিভক্ত করছে, সেটা আমার এখন দরকার। তো y অক্ষরেখা যখন তোমাকে বলছে, তখন কিন্তু মনে রাখবা যে এই যে p বিন্দুটা আছে, এই p বিন্দু কিন্তু আর এখানে থাকবে না, p বিন্দু আর এখানে থাকতেছে না, এই p বিন্দু তোমার y অক্ষের মধ্যে চলে আসবে। ওকে, আসলো, তার মানে মনে রাখবা p বিন্দুটা কিন্তু এখন তোমার অবশ্যই y অক্ষরেখার মধ্যে থাকতেছে, যে তোমাকে বলে দিচ্ছে y অক্ষরেখা কোন কোন অনুপাতে বিভক্ত করছে, তার আমার p বিন্দুটা এখানে চলে আসলো। ওকে, তাহলে এখন p বিন্দুতে একটা স্থানাঙ্ক আমার দরকার, তাহলে p বিন্দুর স্থানাঙ্ক আমি কি ধরতে পারি, p বিন্দুর স্থানাঙ্ক তুমি বলে ভাইয়া x, y লিখে দেন, ঝামেলা শেষ। কিন্তু আমরা তো এটা জানি কিনা বলতো, যে এই যে x y অক্ষের উপরে কার মানটা 0 হয়, ভাই y অক্ষের উপরে x এর মানটা 0 হয়, তাহলে তুমি সুন্দর করে লিখবা হচ্ছে p বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে 0, y। ওকে, তাহলে এখন আবারও আগের মতো করে তুমি বলবা যে ভাইয়া এটাকে আপনি m ধরেন আর এটাকে আপনি n ধরেন, মানে আমি আগে যা ধরছি তাই রাখলাম এখানে। ওকে, রাখলাম। এখন আমার x ইকুয়াল টু, আমি এখন অন্তর্বিভক্ত ফর্মুলা অ্যাপ্লাই করব। অন্তর্বিভক্ত ফর্মুলার মধ্যে কি x ইকুয়াল টু, মানে x এর জায়গায় কত আছে 0, তাহলে লিখবা 0 ইকুয়াল টু, আবার আগের মতো লিখবা যে m + n। তাহলে প্রথমে তুমি কি লিখবা বলতো x2, তারপর কি লিখবা তুমি x1, এই যে x2 আর x1 আগের মতোই আছে।
আর এরপর তুমি কি লিখবা y ইকুয়াল টু, ভাই এখানে তো আর জিরো হবে না তাই না, কারণ এখানে আমাদের কি আছে y আছে। তাহলে আমরা লিখলাম y ইকুয়াল টু m প্লাস n ঠিকঠাক। এরপরে আমার আগে হচ্ছে কি y2, তারপর হচ্ছে কি বলতো y1, এই যে y2 আর y1। ওকে, এখন তুমি কাকে নিয়ে কাজ করবা? তুমি 1 নাম্বারকে নিয়ে কাজ করবা নাকি 2 নাম্বারকে নিয়ে কাজ করবা? তুমি অবশ্যই বলো ভাইয়া যেখানে জিরো আছে আপনি সেটাকে নিয়ে কাজ করেন, কারণ এটাকে জিরো নিয়ে কাজ করলে আমার ইকুয়েশনটা অনেক সহজ হয়ে যাবে। তাই চলো আমরা এটাকে নিয়ে কাজ করে ফেলি। তাহলে এটাকে নিয়ে যদি কাজ করে ফেলি তাহলে আমার কি যাচ্ছে দেখো তো, যে m প্লাস n দিয়ে জিরোকে গুণ করলে জিরো হচ্ছে, জিরো ইকুয়াল টু -5m প্লাস হচ্ছে 7n। তাহলে 5m ইকুয়াল টু হচ্ছে 7n, তাহলে হচ্ছে m/n ইকুয়াল টু হচ্ছে 7/5, অতএব m/n ইকুয়াল টু হচ্ছে 7:5। তাহলে তোমাকে যদি কখনো বলা হয় যে y অক্ষরেখা কোন কোন অনুপাতে বিভক্ত করছে, তুমি কি বলবো তো 7:5 অনুপাতে বিভক্ত করছে। তো পরীক্ষাতে সাধারণত দুটো অক্ষরেখা কখনো চায় না যে x অক্ষ এবং y অক্ষ, এটা খুব কমই চায়, বাট ম্যাক্সিমাম সময় তুমি দেখবা যে শুধুমাত্র একটা অক্ষরেখা চায়, যে হয় x অক্ষরেখা, যে x অক্ষরেখা কোন কোন অনুপাতে বিভক্ত করে, অথবা y অক্ষরেখা কোন কোন অনুপাতে বিভক্ত করে তা বের করো। অনুপাতগুলো বের করার পরে তারা আমাকে বলেছে যে নির্ণেয় বিভাজন বিন্দুটির ভুজ নির্ণয় করো। তো যখন তোমাকে ভুজের কথা বলবে তখন অবশ্যই মনে রাখবে যে এইটা এক্স অক্ষের ক্ষেত্রে বা এক্স অক্ষের বিভক্তিকরণের ক্ষেত্রে তুমি কিন্তু এখানে একটা বিন্দু পেয়েছিলে, সেটা হচ্ছে কি x,0। তাই অ্যাকচুয়ালি তোমাকে এই এক্স এর মানটা বের করতে বলতেছে। যদি তোমাকে কখনো তারা বলতো নির্ণয় বিভাজন বিন্দুটি কোটি নির্ণয় করো, তার মানে অ্যাকচুয়ালি তারা তোমাকে কিন্তু এইটার কথা বলতে যাবে, যে এই যে তোমার ওয়াই অক্ষকে বিভক্তিকরণ পরে তুমি যে 0,y পেয়েছিলে সেই তোমাকে ওয়াইটা তারা বের করতে বলতে পারে। তো যাই হোক, তারা আমাকে এক্স বের করতে বলছে। তো এখন আমি এক্সটা কিভাবে বের করবো একটু দেখো, যে একটু আগে আমরা কিন্তু একটা ফর্মুলা শিখে আসছিলাম যে এক্স ইকুয়াল টু অন্তর্বিভক্তির ক্ষেত্রে এক্স ইকুয়াল টু, এটাকে আমি বলছিলাম হচ্ছে এম, এটাকে আমি কি বলছিলাম বলতো এন বলছিলাম। ওকে, তাহলে উপরে লিখবা এম প্লাস এন, এটা লিখবো কি এম প্লাস এন। তারপর আমার সূত্র কি ছিল x2 আর x1, অ্যান্ড x2 কত -5 আর x1 কত বলতো 7। ওকে, আর আমার আরেকটা দরকার নেই, আমার এটা থাকলেই চলবে। এখন আমার যদি x বের করতে বলে তাহলে আমার অবশ্যই কি m আর n এর মানটা দরকার। তাহলে তুমি একটু চিন্তা করে দেখো যে আমি যে প্রথম অঙ্কের ক্ষেত্রে অনুপাতটা বের করেছিলাম, প্রথম অঙ্কের ক্ষেত্রে প্রথমে আমি m/n বের করছিলাম, সেই m/n এর মানটা কত ছিল? সেই m/n এর মানটা ছিল হচ্ছে তোমার 7:10 ছিল। তাহলে আমার প্রথম ম্যাথের ক্ষেত্রে আমার m/n এর মানটা ছিল হচ্ছে 7:10। তাহলে এখন তুমি সুন্দর করে সেটা এখানে বসিয়ে দাও, যে 7 + 7 × 10 ডিভাইড বাই কত 7 + 10। তাহলে উপর থেকে তোমার কত আসতেছে? উপর থেকে তোমার আসছে হচ্ছে 35, আর নিচে করলে কত আসছে বলতো 17 আসতেছে। এবং এটাই হচ্ছে তোমার কি বলতো, যে এই নির্ণয় বিভাজন বিন্দুটির ভুজ। অন্তর্বিভক্ত নিয়ে আমরা অনেক কিছু শিখেছি, এখন আমরা চলে আসবো হচ্ছে বহির্বিভক্তির সূত্রকে নিয়ে। তো বহির্বিভক্ত সূত্র আর অন্তর্বিভক্ত সূত্রের মধ্যে প্রায় অনেকটাই মিল আছে, শুধুমাত্র চিহ্নগতভাবে একটু ঝামেলা আছে। তাই চলো আমরা বহির্বিভক্ত সম্পর্কে একটু জেনে আসি। ধরে নাও যে আমার এখানে একটা বিন্দু আছে, তার নাম হচ্ছে a, x1 y1, এখানে আমার আরেকটা বিন্দু আছে তার নাম হচ্ছে x2 y2। তো আমি a আর b কে যোগ করে দিলাম। তো অন্তর্বিভক্তির ক্ষেত্রে বলছিলাম যে এই এ বি রেখার উপরে কোনো না কোনো একটা বিন্দুতে গিয়ে সেই বিন্দুটা মানে বিভক্তিকরণ বিন্দুটা থাকবে, কিন্তু ভাইয়া বহির্বিভক্তির ক্ষেত্রে সেই বিন্দুটা এই এ বি রেখার উপরে থাকবে না। তাহলে এ বি রেখার উপরে না থাকলে ভাইয়া কই থাকবে? হয় সেটা ডান পাশে থাকবে অথবা সেটা বাম পাশে থাকবে, যে কোনো এক সাইডে থাকতে পারে। তো ধরে নাও যে আমার বহির্বিভক্তিকরণ বিন্দুটা ডান পাশে আছে, অর্থাৎ এই রেখার ডান পাশে আছে, তাহলে সেই বিন্দুটা হচ্ছে আমার x, y। এখন তোমাকে এই x, yটা বের করতে হবে। তো এটার ক্ষেত্রে আমরা অনুপাতটা কিভাবে লিখতে পারি? ধরে নাও যে এইখান থেকে শুরু করে সি, অর্থাৎ এসি, আর এখান থেকে এখানে এটা হচ্ছে কি বিসি, তার মানে এসি ইস্টু হচ্ছে কি বিসি। তাহলে এই এসি ইস্টু যে বিসি আছে, অ্যাকচুয়ালি এই সি বিন্দুটা এ বি যে রেখাটা আছে এটাকে বাইরের দিকে গিয়ে কি করছে বলতে বিভক্ত করছে, এই জন্য কিভাবে লিখলাম এসি ইস্টু হচ্ছে কি বলতে বিসি। ওকে, আমি এখন একটা ইকুয়াল দিলাম। এখন আমার এসিটা কত? এসিটা হচ্ছে আমার এম, আর আমার বিসিটা কত? আমার বিসিটা হচ্ছে এন, তার মানে আমি বললাম m/n। তাহলে আমার m/n অনুপাতে সেটা কি বলতো বহির্বিভক্ত করছে। আরেকটা জিনিস মনে রাখবা, এখানে m কিন্তু অবশ্যই বড় হবে আর n কিন্তু অবশ্যই কি বলতো ছোট হবে। এখন যদি তুমি বলো ভাই আমি m আর n ধরবো না, আমি ধরবো হচ্ছে m1, আর এখানে ধরবো হচ্ছে আমি কি বলতো m2, ধরো কোনো সমস্যা নেই, এটা তোমার উপর ডিপেন্ড করবে। m1 = কি বলতো m2। তাহলে এখন আমার এই বহির্বিভক্তের ক্ষেত্রে এই যে আমার সি বিন্দুটা, বা তুমি যদি বলে এটাকে পি বিন্দু, পিও বলতে পারো, বাট আমি যদি সি লিখছি তাই সি লিখি এখানে।
তাহলে এই যে সি বিন্দুটা আছে আমার, এই সি বিন্দু স্থানাঙ্ক যে এক্স কমা ওয়াই আছে, এটা আমি কিভাবে বের করব স্থানাঙ্কটা? একেবারে সহজ ভাইয়া, আগের বারের মতো এক্স আর ওয়াই। প্রথমে তোমার যে অনুপাতটা দেওয়া আছে, তুমি চোখ বন্ধ করে সেই অনুপাতটা তুমি বিয়োগ আকারে লিখে ফেলো, উপরে নিচে বিয়োগ আকারে লিখে ফেলো। তার মানে বহির্বিভক্ত মানে আমি কি করে লিখবো? বিয়োগ করে লিখবো, লিখে ফেললাম। এখন এক্স এর জন্য আগে লিখবা x2, পরে লিখবা x1, x2 x1, y2 y1। তাহলে অবশ্যই তুমি বলো ভাইয়া এটা আপনার অন্তর্বিভক্তের সূত্রের সাথে বহির্বিভক্তের সূত্রে এক জায়গাতে পার্থক্য, সেটা হচ্ছে এইখানে এর আগে ছিল প্লাস সবগুলো, এখন সবগুলো কি বলতো মাইনাস। তাহলে আমাদের বহির্বিভক্তের সূত্র সম্পর্কে আমরা মোটামুটি ক্লিয়ারলি ধারণা নিলাম। এখন চলো আমরা চলে আসি হচ্ছে বিভিন্ন ম্যাথের মধ্যে, যে ম্যাথের মধ্যে আমরা এই বহির্বিভক্তের সূত্রটাকে কিভাবে প্রয়োগ করতে পারি। আমরা আমাদের পরবর্তী টাইপে চলে এলাম। পরবর্তী টাইপের মধ্যে বলা হয়েছে বহির্বিভক্তের সূত্রটাকে আমরা কিভাবে প্রয়োগ করব অঙ্কের মধ্যে। তো তারা আমাকে দুটো বিন্দু দিয়ে দিচ্ছে। তো আমি যদি এখন একটা চিত্র অঙ্কন করি, তাহলে চিত্রটা থেকে আমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। এ হচ্ছে আমার 1,2 আর বি হচ্ছে আমার 3,1। এখন আমি এ বি কে সংযোগ করে দিলাম, এ বি কে সংযোগ করে দিলাম। এখন বহির্বিভক্তভাবে মানে বাইরের দিকে এমন একটা বিন্দু তোমাকে বিভক্ত করছে যেটা অনুপাত কত বলতো 1:2। তো এখন তুমি যদি এই বিন্দুটাকে ডান পাশে দিয়ে দাও, তাহলে আসলে চিত্রের মধ্যে ভুল হয়ে যাবে, সেটাকে বাম পাশে দিতে হবে। কেন বাম পাশে দিতে হবে সেটা এখনই বুঝতে পারবে। এটা আমি বাম পাশে দিলাম, সেটা হচ্ছে আমার পি বিন্দু এক্স কমা ওয়াই। তো দেখো যে তোমাকে তারা 1:2 দিয়ে দিছে, তাই না? তার মানে অ্যাকচুয়ালি m/n ইকুয়াল টু কত বলতো 1:2। সো এ থেকে যখন তুমি এই পি এর কাছে যাবে তখন এই অনুপাতটা কিন্তু কি বলতো ছোট, এবং বি থেকে যখন তুমি পি এর কাছে যাবে তখন এই অনুপাতটা কিন্তু একটু কি বলতো বড়, মানে কি 2। বা যখন তুমি এই পিটাকে যখন তুমি ডান পাশে দিয়ে দিতে তখন তুমি কি বলতে বলো তো, যে এ থেকে এটা হচ্ছে 1 আর বি থেকে এটা হচ্ছে কি বলতো 2। তার মানে 1 বড় হয় নাকি 1 ছোট হয়? অবশ্যই তো 1 এর দৈর্ঘ্য ছোট, তাই না? তার মানে এ থেকে এটাকে বাম পাশে দিলে এ থেকে পি এর দূরত্বটা অবশ্যই কি ছোট, আর বি থেকে পি এর দূরত্বটা কি বলতো অবশ্যই একটু হলো বড় আছে। তার মানে মনে রাখবা যে আমার এই অনুপাতের যদি প্রথমে যদি তোমার ছোট হয় আর পরে যদি বড় হয়, তাহলে অবশ্যই এটা বামে থাকবে, এটা লেফট সাইডে থাকবে। আর যদি আমার প্রথমটা বড় হয় পরেরটা যদি ছোট হয় অনুপাতের, তাহলে এটা অবশ্যই কি বলতো রাইট সাইডে চলে যাবে। ওকে, তাহলে আমি মোটামুটি এখানে চিত্রটা আমরা বুঝে ফেলতে পারছি। তো পরীক্ষার সময় চিত্র আর না আট করলেও চলবে। এখন আমরা চলে আসি হলো আমাদের অ্যান্সারের কাছে, এক্স আর ওয়াই। আমাকে কি করতে বলা হয়েছে, যে কথায় কি আছে আমার চিত্র দেখা দরকার নেই। অনুপাত আছে 1+2, 1+2, 1+2, যোগ তো হবে না। কেন হবে না যোগ? এটা আমি নিজেও ভুল করি, তোমরা ভুল করবা, বলবে বহির্বিভক্ত, তোমরা সবাই যোগ করে দিয়ে চলে আসবা। বহির্বিভক্ত মানে হচ্ছে কি মাইনাস। ওকে, এরপর তুমি কি করবা x2, আমার x2 কত বলতো? x2 হচ্ছে আমার 3 আর x1 কত 1, ক্যালকুলেশন করবা। এখানে একই রকম ভাবে 1 - 2, 1 - 2, আবার কেউ করে না যে ভাই 2 - 1 লিখেন, এইসব করতে যায় না। 1 - 2, 1 - 2 যা আছে সেটাই এখানে। এরপর কি লিখবা 1, তারপর কি লিখবা 2। আচ্ছা এখন ক্যালকুলেশন করি, যে 3 থেকে 1 গেলে কত হয়? 1 হয়, তার মানে কি -1। আর এখানে তোমার এখানে তো সেম মনে হয় -3, আর এখানে তোমার কত -1, তার মানে কত 3। তার মানে আমার এখানে হচ্ছে -1,3। তাহলে এটাই হচ্ছে আমার কি বলতো -1,3 বিন্দুতে বহির্বিভক্ত করে থাকে। বহির্বিভক্ত সংক্রান্ত আমি আরেকটা ম্যাথ নিয়ে আসছি, যে ম্যাথটা অনেক অনেক মজার একটা ম্যাথ। তো তোমাকে তারা বলেছে যে এ আর বি দুটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। তো এ বি রেখাংশটাকে তুমি এমনভাবে বর্ধিত করবা, মানে সি বিন্দুটাকে এমন পর্যন্ত বর্ধিত করবা যেন এ বি ইকুয়াল টু 3BC হয়। তাহলে সি এর মানটা কত হবে? তো আমি যদি এখানে একটা চিত্র অঙ্কন করি, তাহলে আমি কি পাচ্ছি একটু দেখো, যে আমার এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে -2,4 আর বি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে আমার 4,-5। তাহলে এ বি কে তুমি সি পর্যন্ত বর্ধিত করবা, এই যে সি পর্যন্ত বর্ধিত করবা, তাহলে এই সি বিন্দু স্থানাঙ্কটা কত হবে এটা তোমাকে তারা বের করতে বলছে। এখন নর্মালি তুমি চিন্তা করো যে আমি যদি সি বিন্দু স্থানাঙ্কটা বের করতে চাই, তাহলে আমার কিন্তু অবশ্যই একটা অনুপাতের প্রয়োজন আছে, যেটা কত অনুপাতে বহির্ভুক্ত অবস্থায় আছে। তা আমি চাচ্ছি যে এসি, আমি চাচ্ছি কি বলতো এসি এটা দরকার, আর এটা কি বলতো বিসি দরকার। কিন্তু তারা আমাকে যে শর্ত দিয়েছে সেটা বলছে এ বি ইকুয়াল টু 3BC। অর্থাৎ তারা আমাকে বলেছে যে এ বি ইকুয়াল টু কি বলতো 3BC। কিন্তু আমার টার্গেট হচ্ছে যেভাবে হোক না কেন সেটা এসি আর বিসিতে কনভার্ট করে নিয়ে আসা। এটা আমার লাভ কি, লাভটা একটু আমরা পরে বুঝবো। তো আমার এ বি দেওয়া আছে, তো আমি চাইলাম যে এ বি কে আমি বিসি এর সাথে যোগ করে দিব, অর্থাৎ এ বি তার সাথে আমি এক্সট্রা একটা বিসি যোগ করে দিব। ওকে, তাহলে আমাকে অবশ্যই ভাই আপনাকে এই ডান পাশে একটা বিসি যোগ করতে হবে, করে দিলাম। তাহলে এ বি প্লাস বিসি এটা মানে হচ্ছে আমার এসি। ওকে, আর ইকুয়াল টু হচ্ছে 4
বি সি। এরপরে তুমি কি করতে পারো, এরপর আমি জিনিসটাকে এবার চিন্তা করতে পারি যে এসি এর নিচে আমি বিসি কে রাখবো, এসি এর নিচে আমি বিসি কে রাখবো। তাহলে 4 এর নিচে এসি এর সাথে 1 আছে, 1 কে রাখলাম। এর পরবর্তী লাইনে আমি বলতে পারি যে এসি ইজ টু হচ্ছে বিসি ইকুয়াল টু হচ্ছে 4:1। তাহলে এখন তুমি একটু চিন্তা করো, এ থেকে সি আর বি থেকে সি জিনিসটা আমার কনভার্ট হয়ে গেছে। তার মানে এসি ইজ টু বিসি ইকুয়াল টু কি বলতো 4:1। তার মানে অ্যাকচুয়ালি এই সি বিন্দুটা তোমার 4:1 অনুপাতে বহির্ভুক্ত অবস্থায় আছে। এরপরে আমাকে এখানে জাস্ট সি বিন্দু স্থানান্তর করে বের করতে হবে। এর জন্য আমার সকল ইনফরমেশন আমি কিন্তু পেয়ে গেছি। তাহলে আমি এখন কি লিখতে পারি যে এক্স ইকুয়াল টু আর ওয়াই ইকুয়াল টু, এক্স ইকুয়াল আমি কি লিখতে পারি যে অনুপাত যে আছে এগুলোকে আমি বিয়োগ করে দিব 4 - 1 4 - 1। ওকে, এখন আমার এক্স এর জন্য কি লিখবো আগে x2। তাহলে x2 হচ্ছে আমার এখানে কত 4 আর এখানে কত -1। আর তারপরটা আমি কি লিখবো তো y2 হচ্ছে আমার -5 আর y1 কত বলতো 4। এখন আমি এটাকে ক্যালকুলেশন করে একটু চেষ্টা করি যে আমার এখান থেকে আসছে তোমার কত বলতো 18 আর 3 6 আর এখান থেকে আসবে হচ্ছে আমার 8। এর তো না -8 আসতেছে। ওকে, -8। তাহলে আমার স্থানাঙ্ক হচ্ছে 6, -8। তো আশা করি তোমাদের এই টাইপের যদি কোনো অঙ্ক কখনো পরীক্ষাতে দিয়ে দেয় তোমরা অবশ্যই আগে কন্ডিশন থেকে তোমরা আগে অনুপাতটা বের করার চেষ্টা করবে। অনুপাতটা বের করা হয়ে গেলে তোমার আসলে সব ইনফরমেশন তোমার হাতে চলে আসবে, দেন তুমি বহির্ভুক্ত ফর্মুলা অ্যাপ্লাই করে অ্যান্সারটা বলে দিতে পারবে। টাইপ নাম্বার 4-এ আমরা চলে এলাম। টাইপ নাম্বার 4-এ বলা হয়েছে বহির্ভুক্তে সূত্র প্রয়োগের অনুপাত নির্ণয় করতে হবে। এর আগে আমরা যেমন অন্তর্বিভক্ত ক্ষেত্রে অনুপাতটা বের করা শিখছি, একই রকম আমাদের বহির্ভুক্ত ক্ষেত্র অ্যাপ্লাই করে আমাদেরকে বের করতে হবে। বাট মনে রাখবা যে আগের অঙ্কের সাথে এই অঙ্কের তেমন কোনো পার্থক্য নাই। আগে ঠিক তোমাকে আমি যেভাবে শিখেছি এখন তোমাকে আমি ঠিক সেভাবে শিখাবো, শুধুমাত্র বহির্ভুক্ত ক্ষেত্রে মাইনাস চিহ্ন হবে, এর থেকে বেশি কিছু না। ওকে, তাহলে আমি যদি এখন চিত্র অঙ্কন করি এবং আমি জিনিস তোমাকে একবারে বোঝানোর চেষ্টা করব যে এটা হচ্ছে প্রথম চতুর্ভাগে। ওকে, তাহলে প্রথম চতুর্ভাগে 4, 3 আর যেটা বি বিন্দু আছে সেটা হচ্ছে আমার কি বলতো দ্বিতীয় চতুর্ভাগে আছে 3, -2। কারণ আমরা জানি যে 4 নম্বর চতুর্ভাগে 4 নম্বর চতুর্ভাগে এক্স এর মানটা প্লাস হয়, ওয়াই মানে কি হবে তো মাইনাস হয়। তাহলে এখন তুমি এ বি কে তুমি যোগ করলা, দেখো তো ভাইয়া এ বি কে যোগ করার পরে এটা কি ওয়াই অক্ষকে কি কোনো ধরনের বিভক্ত করছে? ভাই ওয়াই অক্ষকে তো বিভক্ত করে না, এক্স অক্ষকে করছে, কিন্তু আমাকে তো বলছে ওয়াই অক্ষকে বিভক্ত করতে হবে। তাহলে কি করতে হবে, এই এ বি কে পেছনের দিকে তুমি টানে বর্ধিত করো, এটাকে তুমি টানে পেছনের দিকে বর্ধিত করলা। তাহলে এখন দেখো তুমি এটা কিন্তু ওয়াই অক্ষকে কি করছে বলতো বিভক্ত করছে। ওকে, তাহলে এখন এই যে ওয়াই অক্ষকে বিভক্ত করছে এটা কোন অনুপাতে ওয়াই অক্ষকে বিভক্ত করছে তুমি একটা অনুপাত এখানে ধরে নিতে পারো। তুমি বলতে পারো ভাই এই যে পুরোটা আছে এই পুরোটাকে আমি এম ধরবো আর এই যে পুরোটা আছে এটাকে আমি কি ধরবো এন ধরবো। আচ্ছা, তাহলে আমার এই যে বিভক্তকরণ করছে এই বিন্দুটা কত, এই বিন্দুটাকে আমি ধরে নিলাম হচ্ছে পি 0, y। এখন তাহলে কেন 0, y? কারণ তোমাকে এর আগে আমি বলছিলাম ওয়াই অক্ষের উপরে এক্স এর মানটা হয় 0। ওকে, তাহলে এখন আমার কি করতে হবে এম আর এনটা বের করতে হবে। তো আমি তোমাকে বলছিলাম যে তুমি যখন এম আর এনটা বের করবা অবশ্যই তুমি কাকে চিন্তা করবা, যেটা স্থানাঙ্ক 0 আছে বা যেটা যে ভুজ বা কোটির মানটা 0 হবে সেটা নিয়ে তুমি কাজ করবা, কেন যেন তোমার জন্য সহজ হয়। তাহলে আমরা অবশ্যই এটাকে নিয়ে কাজ করব। তা আমরা জানি কি এক্স ইকুয়াল টু একটা ফর্মুলা আছে, তো এই এক্স ইকুয়াল টু দিয়ে আমরা কাজ করব। ওকে, তাহলে এক্স ইকুয়াল টু দিয়ে কি করতে হবে এম মাইনাস এন আগে আমাকে এই কাজটা করতে হবে। এরপর হচ্ছে আমার কি x2 আর x1, আর আমার x2 হচ্ছে কত 3 আর x1 কত আমার 4। ওকে, এখন তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো অ্যাকচুয়ালি এখানে x বলতে কে আছে x নাকি 0? তাহলে আমি এখানে 0 দিয়ে শুরু করতে পারতাম, বাট আমি x দিয়ে শুরু করলাম, x এর মান হচ্ছে এখানে 0। ওকে, তাহলে এখানে হচ্ছে 3m মাইনাস হচ্ছে 4n ডিভাইড বাই হচ্ছে কি m মাইনাস n। পরবর্তীতে আমি বলতে পারি যে তোমার 3m মাইনাস 4n ইকুয়াল টু হচ্ছে 0, তাহলে 3m ইকুয়াল টু হচ্ছে 4n, তাহলে অতএব m বাই n ইকুয়াল টু হচ্ছে 4/3, তার মানে m is to n ইকুয়াল টু হচ্ছে কত 4:3। তাহলে আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো যে আমার শুধুমাত্র 0টাকে নিয়ে কাজ করলে আমি কিন্তু কি বলতো আমার অনুপাতটা আমি পেয়ে যাব খুব দ্রুত। আমাদের টাইপ নাম্বার 5টা অনেক মজার একটা অঙ্ক, সেটা হচ্ছে চতুর্থ শীর্ষবিন্দু নির্ণয় সংক্রান্ত। এই টাইপের অঙ্ক তুমি তোমার বইয়ের মধ্যে আরো 2 থেকে 3টি পাবে, সবগুলো হচ্ছে একই রকম। তো আমি প্রথমে একটু প্রশ্ন একটু পড়ে দেখি। আমাকে বলা হয়েছে একটা সামান্তরিকের একটা কর্ণের প্রান্ত বিন্দু দুটি স্থানাঙ্ক, অর্থাৎ তুমি যদি এখন একটা সামান্তরিক অঙ্কন করো, আমি একটা সামান্তরিক অঙ্কন করলাম, নাম দিলাম ABCD। ওকে, তাহলে আমাকে বলা হয়েছে যে কর্ণের প্রান্ত বিন্দু দুটি স্থানাঙ্ক। তো তুমি যে কোনো একটা কর্ণ চিন্তা করো, হয় বিডি বা এসি। আমি এসি কর্ণ চিন্তা করলাম, তাহলে আমার এই এসি কর্ণের স্থানাঙ্ক তারা দিয়ে দিচ্ছে, একটা হচ্ছে তোমার কত 3, -4 আর সি এর স্থানাঙ্ক দিচ্ছে তোমাকে কত 6, -6, 5।
মনে রাখবা ভাইয়া তোমাকে বলে দিছে যে কর্ণের প্রান্ত বিন্দু, তার মানে এটা যেটা একটা কর্ণ, তার মানে এর প্রান্ত বিন্দু তোমাকে দিয়ে দেওয়া আছে। ওকে, এবার হচ্ছে তৃতীয় শীর্ষবিন্দু, তুমি 3 নাম্বার কোনটাকে ধরবা? তুমি 3 নাম্বার এটাকে ধরে নাও যে -2, -1, তার মানে প্রথম দ্বিতীয়, এটাকে আমি তৃতীয় ধরলাম। তাহলে আমার এই যে এখন অপর যে একটা ডি বিন্দু স্থানাঙ্ক থাকলো, এটা তোমাকে বের করতে হবে। ওকে, আর যদি তোমাকে এরকম কোনো কিছু বলে না দিত, তখন তুমি পর্যায়ক্রমে ধরে নিতা যে প্রথমটা হচ্ছে 1 নাম্বার, তারপরটা হচ্ছে বি, তারপরটা হচ্ছে সি, তুমি এভাবে ধরে আগাতে পারতে। কিন্তু যেহেতু তোমাকে বলে দিচ্ছে কর্ণের দুটো প্রান্ত বিন্দু দিয়ে দেওয়া আছে, তারপরে তৃতীয় শীর্ষবিন্দু, তো তোমাকে জিনিসটাকে এভাবে করতে হবে। এখন আমি এটাকে সমাধান করব কিভাবে? আমাকে বের করতে হবে x, y ইকুয়াল টু হচ্ছে হোয়াট। ওকে, আমি প্রথমে একটা কাজ করব। কি কাজ করব? আমি প্রথমে বিডি যে কর্ণ আছে, যে ডায়াগোনাল আছে, তার মধ্যবিন্দুটা বের করব। একই রকমভাবে আমি এসি যে আছে তার মধ্যবিন্দুটা বের করব। অর্থাৎ এসি কর্ণের মধ্যবিন্দু আর বিডি কর্ণের মধ্যবিন্দু আমি বের করব। এবং মনে রাখবা এই কর্ণের মধ্যবিন্দু বের করার পরে তুমি দেখবা তোমার অ্যান্সার মিলে গেছে। কিভাবে একটু দেখি। আমি যাচ্ছি বিডি কর্ণের মধ্যবিন্দু, মধ্যবিন্দু। ওকে, মধ্যবিন্দুটা কি হবে দেখো তো, যে -2 + x ডিভাইডেড বাই হচ্ছে 2, -1 + y ডিভাইডেড বাই হচ্ছে 2। ওকে, বিডি কর্ণের মধ্যবিন্দু বের হয়ে গেছে। এবার আমি যাচ্ছি এসি কর্ণের মধ্যবিন্দু বের করতে। এসি কর্ণের মধ্যবিন্দু ভুজদ্বয়ের যোগফল -6 + 3, -6 + 3 ডিভাইড বাই 2, -4 + 5, -4 + 5 ডিভাইড বাই হচ্ছে 2। তাহলে ক্যালকুলেশনগুলো কত আসে একটু দেখে নিই, যে -3/2, হচ্ছে 1/2। ওকে, এখন তুমি একটু চিন্তা করো যে তোমার বিডি এর কর্ণের মধ্যবিন্দু হচ্ছে এটা, আবার এসি কর্ণের মধ্যবিন্দু হচ্ছে এটা। তার মানে এই যে মধ্যবিন্দু আছে দুটারে মধ্যবিন্দুতে একই রকম। তাহলে কি আমি বলতে পারি না যে আমার এটার মধ্যবিন্দু যা এটার মধ্যবিন্দু যদি ইকুয়াল হয়ে যায়, তাহলে আমি বলতে পারি শর্ত মতে -2 + x ডিভাইড বাই 2 ইকুয়াল টু হচ্ছে -3/2। ভাই এটা কেমনে করলেন? কারণ এই যে এসি এর মধ্যবিন্দু যে x এর মানটা আছে আর বিডি কর্ণের যে মধ্যবিন্দু যে x এর মানটা আছে, তুমি দুটাকে ইকুয়াল ধরে ফেলো। ওকে, দুটাকে ইকুয়াল রেখে 2 2 বাদ, x ইকুয়াল টু হচ্ছে -3 + 2, তার মানে হচ্ছে -1। একই রকম ভাবে তুমি বলবা যে -1 + y ডিভাইড বাই 2 ইকুয়াল হচ্ছে কত? হাফ। সো এখান থেকে বলা যায় 2 আর 2 কাটাকাটি, তার মানে y ইকুয়াল টু হচ্ছে কত? 2। তার মানে আমার কিন্তু অ্যাকচুয়ালি স্থানাঙ্ক বের হয়ে গেছে, ডি বিন্দু স্থানাঙ্ক, সেটা হচ্ছে কত? -1, 2। তা আমাদের চতুর্থ শীর্ষবিন্দু নির্ণয় সংক্রান্তের অঙ্কের মধ্যে এটাই একটু কঠিন ছিল, বাট বাকিগুলো একদম নর্মাল। তা তোমাকে প্রশ্নের মধ্যে বলে দিছে যে একটা চতুর্ভুজের 3টা শীর্ষবিন্দু হচ্ছে এ বি সি দেওয়া আছে, 4 নাম্বারটা বের করো। তখন তুমি কি করবা? এটাকে এ, এটাকে বি, এটাকে সি, এটাকে ডি ধরবা, এ বি সি, এটা তুমি পর্যায়ক্রমে বসায় দেওয়ার পর তুমি অ্যান্সারটা পেয়ে যাবে। এখন অনেকের প্রশ্ন হতে পারে, ভাই আমি এই যে বিন্দুগুলো আপনি এখানে বসাইছেন, এগুলোকে আমি এক্সাক্ট মাপে বসাবো কিনা? ভাইয়া তুমি যদি এক্সাক্ট মাপ দিয়ে বসাও, তার জন্য এক্সট্রা কোনো নাম্বার পাবে না। সো আমি চাচ্ছি যে তোমরা নর্মালি এইভাবে চিত্র আর্ট করবে, তোমাকে একদম পয়েন্ট টু পয়েন্ট মিলানোর দরকার নাই। তুমি নর্মালি একটা সামান্তরিক, নর্মালি একটা তুমি আয়তক্ষেত্র আর্ট করে তুমি অ্যান্সারটা বলে দিতে পারবে। আমরা আমাদের 3.2 এর একদম লাস্ট টপিক্সে চলে এসেছি। লাস্ট টপিক্সে বলা হয়েছে ভর কেন্দ্রের সূত্র, অর্থাৎ একটা ত্রিভুজে যে ভর কেন্দ্র থাকে তার সূত্রটা আমরা কিভাবে বের করব। তো প্রথমত দেখো যে আমার এই পয়েন্টটা হচ্ছে কি x1 y1, এই পয়েন্টটাকে আমি বলবো হচ্ছে কি বলতো x2 y2, এটা হচ্ছে আমার x3 y3। এখন মধ্যমা বলতে আমরা বুঝে থাকি যে এই যে বি পয়েন্ট থেকে বা এই যে বি শীর্ষবিন্দু থেকে তুমি এ বি এর একদম মধ্য পয়েন্টে যাবে, একদম মিডিল পয়েন্টে চলে যাবা, তাহলে এটাকে আমরা বলবো কি বলতো? মধ্যবিন্দু। তাহলে আমরা বললাম এটা হচ্ছে ডি, এটা হচ্ছে তোমার কি বলতো ই, আর এটা হচ্ছে কি বলতো এফ। তাহলে আমার বি এফ, এ ডি আর সি, এগুলো হচ্ছে আমার কি বলতো? মধ্যমা। এখন মনে রাখবা এই যে মধ্যমা, এই মধ্যমাগুলো কিন্তু সবসময় একটা শর্ত বা একটা কন্ডিশন কিন্তু ফুলফিল করে চলে। সেটা কি? সেটা হচ্ছে যে 2:1 অনুপাতে তারা কিন্তু বিভক্ত করে। অর্থাৎ আমি যদি তোমাকে বলি যে এই যে এডি যে আছে, এই এডি কিন্তু অ্যাকচুয়ালি 2:1 অনুপাতে আছে। একই রকম ভাবে এই যে আমার বিএফ যে রেখাটা আছে, যে তোমার ভরকেন্দ্র যে আছে জি, আলফা কমা বিটা, এই ভরকেন্দ্রকে তারা 2:1 অনুপাতে কিন্তু বিভক্ত করে আছে, অন্তর্বিভক্ত। একই রকম ভাবে আমি যদি তোমাকে বলি সি ই, তুমি বলবা কি 2:1 অনুপাতে এই ভরকেন্দ্র কি আছে বলতো? অন্তর্বিভক্ত করে আছে। তার মানে আমাদের মনে রাখতে হবে যে এই ভরকেন্দ্রটা সবসময়ের জন্য 2:1 অনুপাতে কি থাকে বলতো? বিভক্ত হয়ে থাকে। এখন আমাদের টার্গেট হচ্ছে এই যে আলফা আর বিটা, সেটাকে বের করে ফেলা। এই আলফা আর বিটাকে আমরা কিভাবে বের করবো? এটা তোমরা নিজেরা করবে। প্রথমত যে তোমরা আগে ডি বিন্দু স্থানাঙ্ক বের করবে। ভাই ডি বিন্দু স্থানাঙ্ক কিভাবে বের করবো? দেখো ভাই, এটা যদি মধ্যবিন্দু, তার মানে তোমরা বলতে পারো যে ডি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে যে ভুজদ্বয়ের যোগফল বাই 2, x2 + x3 ডিভাইড বাই হচ্ছে 2, কোটিদ্বয়ের যোগফল বাই হচ্ছে কত? 2।
তাহলে ডি বিন্দু স্থানাঙ্ক বের হয়ে গেল। এখন আমার টার্গেট হচ্ছে কি বলতো, জি বের করা। তার মানে জি যদি তুমি বের করতে তাহলে আলফা ইকুয়াল তুমি কি বলতে পারো বলো তো ভাইরা? আলফা ইকুয়াল তুমি বলবা 2+1 ভাই এটা কেমনে লিখলেন? কারণ দেখো যে এই 2:1 অনুপাতে তারা কিন্তু কি করছে বলতো, অন্তর্ভুক্ত করছে। এরপর তুমি কি বলবা এখানে? এরপর তুমি বলবা ভাইয়া আপনি আগে x2 লেখেন, পরে কি লিখবেন x1। তাহলে ভাই x2 কত আছে? x2 তোমার আছে হচ্ছে x2 + x3 ডিভাইড বাই হচ্ছে 2, আর এখানে আমরা কি লিখতে পারি x1। এখন তুমি এটাকে ক্যালকুলেশন করবা, ঠিক আছে? ক্যালকুলেশন করার পর তুমি দেখবে কি আসতেছে। তো আমি এখানে বলে দিই, ক্যালকুলেশন করার পর তুমি পাবে হচ্ছে x1 + x2 + x3 ডিভাইড বাই হচ্ছে 3। তুমি ক্যালকুলেশন করে দেখবা। একই রকম ভাবে তুমি যখন বিটাটা বের করো তুমি পাবা হচ্ছে y1 + y2 + y3 ডিভাইড বাই হচ্ছে 3। তুমি যদি বলো ভাই আমি এভাবে করবো না, আমি এইভাবে করব, এই আপনার bf দিয়ে করবো, করতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে সহজ কথা হচ্ছে যে ভর কেন্দ্রের যখন আমাকে তাহলে সূত্রটা বের করতে বলবে, তো আমার তো আসলে প্রমাণটা জানার কখনোই দরকার পড়বে না, বাট আমি তাও তোমাকে বলে দিলাম যে তুমি অন্তর্ভুক্ত ফর্মুলা দিয়ে তুমি ভর কেন্দ্রটা বের করে ফেলতে পারবা। তাহলে এখন চলো আমরা এখন ডিরেক্ট সূত্রটা লিখে ফেলি। যে আমাদের জি যদি ভর কেন্দ্র হয়ে থাকে তার ফর্মুলাটা হচ্ছে যে x1 + x2 + x3 ডিভাইড বাই হচ্ছে 2, কি ছিল 2 না 3, y1 + y2 + y3 ডিভাইড বাই কত বলতো 3। তাহলে আমাদের ভর কেন্দ্রের সূত্র এখন থেকে আমরা খুব ইজিলি মনে রাখতে পারবো। কারণটা হচ্ছে এখানে আসলে কিছুই না, তোমার যে 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে তাদের এক্স যে ভুজগুলো আছে তাদের যোগফলকে 3 দিয়ে ভাগ করে দিবা, আর তোমার শীর্ষবিন্দুর ক্ষেত্রে যে y আছে y1 y2 y3 তাদের যোগফলকে তুমি 3 দিয়ে ভাগ করে দিলে তোমার কি বলতো ভর কেন্দ্র চলে আসবে। ভরকেন্দ্রের সূত্র প্রয়োগ নিয়ে আমরা প্রথম ম্যাথের মধ্যে চলে এলাম। তো আমি যখন এখানে চিত্র অঙ্কন করি তাহলে তুমি জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আমাকে বলা আছে যে দুটো শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, তার মানে আমাকে এ দেওয়া আছে 2,7, আমাকে বি দেওয়া আছে 6,1, আমাকে সি বিন্দু স্থানাঙ্ক বের করতে বলা হয়েছে x, y, এবং আমাকে ভর কেন্দ্র জি দেওয়া আছে 6,4। ওকে, দেখি আমি এখন কি করতে পারি। এখান থেকে আমরা জানি ভর কেন্দ্রের সূত্র, আমরা সূত্র থেকে জানি হচ্ছে যে x, আমি যদি এটাকে পুরোপুরি x চিন্তা করি, x = হচ্ছে x1 + x2 + x3 ডিভাইড বাই হচ্ছে 3, এটা আমরা জানি। তাহলে x বলতে আমরা কত জানি 6। ওকে, তাহলে আমি এখানে 6 লিখলাম। x1 বলতে কত এখানে 2, 2 + 6 + x3 বলতে কত x ডিভাইড বাই 3। তাহলে আমার 3 × 6 = 18 ইকুয়াল টু হচ্ছে 6 7 8 8 + x। তাহলে অতএব আমার x ইকুয়াল টু হচ্ছে তোমার 10। শেষ। এবার আমি চলে আসি হচ্ছে y ইকুয়াল টু, আমরা জানি y ইকুয়াল টু হচ্ছে y1 + y2 + y3 ডিভাইড বাই হচ্ছে কত 3। এখন দেখো তো y মানে কত, y মানে হচ্ছে 4, 4 ইকুয়াল টু হচ্ছে 7 + 1 প্লাস হচ্ছে y ডিভাইড বাই হচ্ছে 3। তাহলে তোমার 3 4 12 ইকুয়াল হচ্ছে কত 8 + y। তাহলে অতএব y ইকুয়াল টু হচ্ছে আমার কত বলতো 4। অঙ্ক এখানে খতম, যে 10, হচ্ছে 4। তাই দেখো যে আমাদের আসলে এই অঙ্কগুলো কতটাই সহজ, যেটা বলার বাহিরে। তো আশা করি এই ভরকেন্দ্রের সূত্র সংক্রান্ত যে অঙ্কগুলো থাকবে সেগুলো খুব দ্রুত সমাধান করে ফেলতে পারবে। 3.2 এই চ্যাপ্টার থেকে আসলে হোমওয়ার্ক দেওয়ার মতো তেমন কিছু নেই, কিন্তু আমি চাচ্ছি যে আমি তোমাকে যতগুলো ম্যাথ বোর্ডের মধ্যে করিয়েছি প্রত্যেকটা ম্যাথ তুমি খাতার মধ্যে টাইপ অনুযায়ী করে ফেলবে। তো আমি এখানে তোমাকে জাস্ট দুটো ম্যাথ দিচ্ছি বাসা হোমওয়ার্কের জন্য। প্রথম অঙ্কটা অনেকবার বোর্ডে আসছে, দ্বিতীয় অঙ্কটা অনেকবার বোর্ডে আসছে। প্রথম অঙ্কটা হচ্ছে আমাদের ভরকেন্দ্র সংক্রান্ত। তো তোমাকে এখানে তারা বলে দিচ্ছে যে একটা ত্রিভুজে যে 3টা শীর্ষবিন্দু আছে তার স্থানাঙ্কগুলো তারা তোমাকে দিয়ে দিচ্ছে, এই 3টা স্থানাঙ্ক তারা তোমাকে দিয়ে দিচ্ছে। এখন তারা এখানে একটা কথা বলছে যে তোমাকে যে ভর কেন্দ্র আছে এই ভর কেন্দ্রটা হচ্ছে x অক্ষের উপর অবস্থিত, x অক্ষের উপর অবস্থিত। ভাই এখান থেকে আমি কি বুঝবো, ভাই x অক্ষের উপর যদি অবস্থিত হয় তাহলে তার ভর কেন্দ্র কিন্তু ঠিক এরকম যে আলফা, 0। ভাই কেন? কারণ x অক্ষের উপর অবস্থিত হলে y এর মানটা কত হয় 0 হয়। ওকে, তারপর তুমি সুন্দর এখানে x = বের করলে, y = বের করলে, বের করার পরে তুমি এই প্রমাণটা নিজের থেকে করে ফেলতে পারবে। তুমি মনে রাখবা যে তুমি x = সামথিং বের করলা, বা আলফা = x1 + x2 + x3 ডিভাইড বাই 3, আর এটা কি বিটা = বের করলা y1 + y2 + y3 ডিভাইড বাই 3। তো আমাদের যেহেতু এই জিনিসটা প্রমাণ করতে বলছে এই জন্য মনে রাখবা যে বিটা = তুমি যেটা লিখবা y1 + y2 + y3 ডিভাইড বাই 3, সেই বিটা বলতে এখানে কত বোঝাচ্ছে বলতে 0। কেন? কারণ ভর কেন্দ্রটা আমরা ধরছিলাম আলফা, 0। তার মানে বিটার মান যদি 0 হয়ে যায় তখন তুমি ঘুরে ফিরে দেখবা যে তোমার এই প্রমাণটা চলে আসছে। এবার চলে আসলে 2 নম্বরে। 2 নম্বরটা একদম নর্মাল, তোমাকে আমি আগে বলছি যে ABCD বর্গক্ষেত্রে 3টা শীর্ষবিন্দু তোমাকে দেওয়া থাকবে, 4 নম্বরটা বের করতে হবে। তো এটা যদি তোমাকে বর্গ বলছে তুমি একটা বর্গ অঙ্কন করে ফেলবা, বর্গ অঙ্কন করে তুমি এভাবে বলে A, এটা B, এটা হলো C, এটা হলো D। তারপর তুমি এখানে D বিন্দু স্থানাঙ্কটা খুব সহজে বের করে ফেলতে পারবে। কিভাবে? যে কর্ণগুলোর মধ্যবিন্দুটাকে ইকুয়াল চিন্তা করে আমাদের এখানে 4 নম্বর শীর্ষবিন্দুটা বের হয়ে চলে আসবে।